এখন শুনবেন আজকের গল্প। কেন তুই আবার এখন হাঙ্গামা করতে এলি বলতো শৈল? ওরে ও হরিচরণ, কি ওষুধ টষুধ আমাকে দিবি, দে না বাবা শিগগির করে। তুমি যে বড় কড়া সাহেব দেখছি গো, তবু যদি গায়ের রংটা কটা হতো। চুপ কর বুড়ো জানোয়ার কোথাকার, চাকর চাকরের মতো থাকবি। কর্তারা বাড়ি আসুন, ওকে যদি আমি আজ উঠোনের মধ্যে জ্যান্ত না পুঁতি তবে আমার নাম সিদ্ধেশ্বরী নয়। ত্রেতা যুগে যজ্ঞ ঘোড়া ধরেছিল লব, ওগো রামচন্দ্রের কারিগরি ধরেছিল সব। ছোট ঠাকুরপো তোমাদের নামে মামলা করেছে? হ্যাঁ, সে তো একটা চোর একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। আমার ছেলেরা রোগে ভুগছে, পয়সার অভাবে চিকিৎসা হচ্ছে না। আমার স্বামী দুশ্চিন্তায় কঙ্কাল সার হয়ে গেছেন। এবার আমাকে নিষ্কৃতি দাও ঠাকুর, নিষ্কৃতি দাও। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী নিষ্কৃতি। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। ভবানীপুরের চাটুজ্জে পরিবার একান্নবর্তী, দুই ভাই গিরিশ আর হরিশ, আর তাদের খুড়তুতো ভাই রমেশ। আগে তাদের পৈতৃক বাড়ি আর সম্পত্তি হাওড়া জেলার ছোট বিষ্ণুপুর গ্রামে রূপনারায়ণ নদের তীরে ছিল। তখন গিরিশের বাবা ভবানী চাটুর্যের অবস্থা ভালো ছিল, কিন্তু হঠাৎ রূপনারায়ণ নদ এমন প্রচণ্ডভাবে জমি পুকুর বাগান গিলতে শুরু করলো যে 5-6 বছরের মধ্যে প্রায় সব কিছু শেষ করে দিল। শেষে 7 পুরুষের বাস্তুভিটেও গ্রাস করে ভবানীকে নিঃস্ব করে দূরে সরিয়ে দিল। ভবানী পরিবার নিয়ে পালিয়ে ভবানীপুরে আশ্রয় নিলেন। সেসব অনেক দিন আগের কথা। এরপর গিরিশ আর হরিশ দুজনেই উকিল হয়েছেন, অনেক সম্পত্তি কিনেছেন, বাড়ি বানিয়েছেন, যা হারিয়েছিলেন তার 4 গুণ ফিরিয়ে এনেছেন। এখন গিরিশের বছরে আয় প্রায় 24-25 হাজার টাকা, হরিশও 5-6 হাজার টাকা কামান। কিন্তু রমেশ কিছুই করতে পারেনি। তবে একেবারে কিছুই না নয়, 2-3 বার আইনের পরীক্ষায় ফেল করেছে। সম্প্রতি একটা ব্যবসায় বর্দার 3-4 হাজার টাকা লোকসান করে এখন ঘরে বসে খবরের কাগজ পড়ে দেশ উদ্ধারে মেতেছে। কিন্তু এতদিনের এক সংসার এখন ভাঙার পথে, কারণ মেজ বউ আর ছোট বউয়ের মধ্যে কিছুতেই আর মিল হচ্ছে না। হরিশ এতকাল কলকাতায় থাকতেন না, মফস্বলে পরিবার নিয়ে প্র্যাকটিস করতেন। তখন মাঝে মাঝে 2-10 দিনের জন্য বাড়ি আসতেন, তাই দুই নারীর মধ্যে তেমন ঝগড়ার সময় ছিল না। প্রায় মাসখানেক হলো হরিশ কলকাতায় ফিরে এসে ওকালতি শুরু করেছেন, আর বাড়ির সুখ শান্তিও যেন পালাচ্ছে। তবে এবার এসে দুই জায়ের মনোমালিন্য এখনো প্রকাশ্যে বড় আকার নেয়নি, কারণ ছোট বউ শৈলজা এতদিন এখানে ছিল না। রমেশের বউ শৈলজা তার একমাত্র ছেলে পটল আর সৎপুত্র কানাইলালকে বড় জার হাতে রেখে মরণাপন্ন বাবাকে দেখতে কৃষ্ণনগর গিয়েছিল। বাবা সুস্থ হয়েছেন, আর সেও 5-6 দিন হলো ফিরে এসেছে। বাড়িতে শাশুড়ি এখনো বেঁচে আছেন, কিন্তু আসল গৃহিণী বড় বউ সিদ্ধেশ্বরী। তার স্বভাব ঠিক বোঝা যায় না, তাই পাড়ায় তার কিছু অখ্যাতি আর সুখ্যাতি দুই একটু বেশি। সিদ্ধেশ্বরীর গরিব বাবা মা তখনও বেঁচে ছিলেন। গত 5-6 বছর ধরে তারা চেষ্টা করে এবার পুজোর সময় মেয়েকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। সিদ্ধেশ্বরী সংসার ফেলে বেশি দিন সেখানে থাকতে পারেননি, মাসখানেক পরে ফিরে আসেন। সিদ্ধেশ্বরীর শোবার ঘরে রমেশের আগের পক্ষের ছেলে কানাই ও সিদ্ধেশ্বরীর ছোট ছেলে বিপিন পড়ছিল। যে বিস্তীর্ণ জলরাশি বঙ্গদেশের দক্ষিণে অবস্থিত তাহাকে বঙ্গোপসাগর বলা হয়। দাদাম, রাম মানে ছেড়া। যে বিস্তীর্ণ জলরাশি বঙ্গদেশের দক্ষিণে অবস্থিত তাহাকে বঙ্গোপসাগর বলা হয়। যে বিস্তীর্ণ জলরাশি বঙ্গদেশের দক্ষিণে অবস্থিত তাহাকে বঙ্গোপসাগর বলা হয়। রাম মানে ছেড়া। যে বিস্তীর্ণ জলরাশি বঙ্গদেশের দক্ষিণে অবস্থিত। এর মধ্যে গিরিশ ঘরে ঢুকে বলে, কি গো, এ বেলায় কেমন আছো? ভালোই আছি। ভালো যা আছো তা বুঝতেই পারছি, কিন্তু ব্যাপার কি? তোমার ঘরে বসে কানাই বিপিন এরা সোৎসাহে চিৎকার করে পড়াশোনা করছে যে। ছোট বউ যে বাড়ি নেই। বাড়ি নেই? সে কি, কোথায় গেলেন? পটল ডাঙায়, তার মাসির বাড়ি।
কখন গিয়েছেন? দুপুরে খাওয়া দাওয়ার পর। দেখো দেখি, সেই দুপুরে গিয়েছেন, এখনো পর্যন্ত আসেননি। এ তো মহা ভাবনার কথা হলো দেখছি। বলে ঝকমারি করেছি, বলি এতে এত ভাবনার কি আছে? তোমার যত বাজে ভাবনা। মাসির বাড়ি কতদিন পরে সে গেছে, তোমার জন্য কি 2-5 ঘন্টাও সে থাকতে পারবে না? না না, থাকুন না, তার জন্য তো নয়, কিন্তু সন্ধে উঠে রাত্রি হয়ে গেল। সেই পটলডাঙ্গার থেকে ভবানীপুর আসা। আরে আসবে তো ঘোড়ার গাড়িতে, হেঁটে তো আর আসবে না। তাতে ভাবনার কি আছে? হ্যাঁ, তা তাকে আনবার জন্য গাড়ি গেছে তো? সে বলে গেছে আসবার সময় তার মাসির বাড়ির গাড়িতেই আসবে। তিনি ছেলে মানুষ বললেন, আর তুমি অমনি তাতে মত দিলে? না না, এ তো ঠিক হয়নি। আমাদের ঘরের বউ, আমাদেরই তো নিয়ে যাওয়া নিয়ে আসা উচিত। তাছাড়া ঘরে যখন গাড়ি রয়েছে, আমরা ওদের ওপর এ ভারটা চাপাতে যাই কেন? তা অত যদি সহিস কচুয়ানকে বলে দাও গাড়ি জুড়ে নিয়ে যাক। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, তাই বলে দি বরং। গিরিশ চলে যেতে গেলে সিদ্ধেশ্বরী বলে, এমন ব্যস্তবাগিস মানুষও দেখিনি। ছেলে মানুষ 2 দিন যে গিয়ে কোথাও থাকবে তারও উপায় নেই। হ্যাঁ, তা কি বলছো? গাড়ি কি তাহলে পাঠাবো না পাঠাবো না? না, পাঠাতে হবে না। তার যখন সুবিধা হবে সে আপনি আসবে। কি ব্যাপার, নে তোরা পড়। গিরিশ অনন্য পায় হয়ে চলে গেলেন। ছেলেরা সোৎসাহে যথারীতি পড়তে লাগলো। যে বিস্তীর্ণ জলরাশি বঙ্গদেশের দক্ষিণে অবস্থিত তাহাকে বঙ্গোপসাগর বলা হয়। কিছুক্ষণ পড়ার পর বিপিন সিদ্ধেশ্বরীর মুখের কাছে ঝুঁকে বলল, আজ আমার ডান দিকে শোবার পালা না বড় মা? না বিপিন, তুমি না, বড় মার ডান দিকে আজ আমি শোবো। বারে, তুমি তো কাল শুয়েছিলে শেষদা। আচ্ছা আচ্ছা, আজ তবে আমি বাঁ দিকে। রমেশের ছেলে পটল লেপের মধ্যে থেকে মাথা বের করে বলে, বাঁ দিকে বই কি? আমি বলে বড় মার বাঁ দিকে শুয়ে রয়েছি এতক্ষণ। মাকে বলে দেব, বড় ভাইয়ের সঙ্গে তর্ক করো না বলে দিচ্ছি। সিদ্ধেশ্বরীর গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে পটল বলল, তুমি সেটাকে বলো না বড় মা, আমি কতক্ষণ ধরে শুয়ে আছি যে। ফের পটল। ছেলে মেয়ের তর্কাতর্কির মাঝে শৈলজা কখন যে দরজার কাছে দুধের বাটি হাতে এসে দাঁড়িয়েছে তা কেউ লক্ষ্য করেনি। শৈলজা বিরক্তভাবে বলল, ওরে বাবা রে বাবা, একে দিদির অসুখ, তার উপর সব ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, দেখো না ঘরে যেন ডাকাত পড়েছে। শৈলজাকে দেখে সঙ্গে সঙ্গে ঘরের অভূতপূর্ব পরিবর্তন দেখা গেল। হরিচরণ আনন্দমঠ বালিশের তলায় লুকিয়ে পাঠ্যপুস্তক পড়তে লাগলো। কানাই চিৎকার করে ভূগোলের শব্দগুলি আওড়াতে লাগলো। পটল ও বিপিন ভয়ে জড়সড় হয়ে লেপের মধ্যে মুখ লুকালো। যে বিস্তীর্ণ জলরাশি বঙ্গদেশের দক্ষিণে অবস্থিত। শৈলজা বলল, ওরে ও বিস্তীর্ণ জলরাশি, এতক্ষণ হচ্ছিল কি? পড়ছিলাম। পড়ছিলে না ঝগড়া করছিলে? আমি নয় মা, বিপিন আর পটল। তা কোথায় গেল তারা? কাউকে দেখছি না যে। এরা সব পালালো কোথা দিয়ে? কেউ পালায়নি মা, ওরা সব এই লেপের ভেতরে ঢুকেছে। দিদি, তোমাকে এরা জ্বালিয়ে খেলে যে। নির্বিবাদে চুপচাপ মরার মতো কি করে যে পড়ে থাকো তা তুমিই জানো। হাত না হয় তোমার নাই ওঠে, তাই বলে কি একবার ধমকাতে পারো না? বিপিন ও পটলের গা থেকে লেপ খুলে নিয়ে শৈলজা বলে, ওরে এই সব ছেলেরা বেরো, চল আমার সঙ্গে। ওরা যা করছে তা করছে, তা তুই বা বিরক্ত হচ্ছিস কেন? বিরক্ত হব না? একে রোগের জ্বালা, তার উপর এই ছেলেদের চিৎকার, এ কি ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে। তোকে বকতেও হবে না আর মারধরও করতে হবে না। যা তুই এখান থেকে যা তো। লেপের ভেতর ছেলেরা সব হাঁপিয়ে উঠেছে। আমি কি ওদের শুধু মারধরি করি দিদি? করিস বই কি শৈল, বড্ড করিস। তোকে দেখলে ওদের মুখ যেন কালি বর্ণ হয়ে যায়। আচ্ছা যা না বাবু ওদের সম্মুখ থেকে, ওরা তাহলে বেরো। আমি ওদের তবে নিয়ে যাব। অমন করে দিবারাত্রি জ্বালাতন করলে তোমার অসুখ সারবে না। ছেলেপুলে কাছে থাকলে অসুখ যদি না সারে তো না সারুক। আমি অমন খালি বিছানায় শুতে পারি না। বেশ তো, খালি বিছানায় শুতে যদি তোমার কষ্ট হয়, পটল সবচেয়ে শান্ত, সেই শুধু তোমার কাছে শোবে। আর সকলকে আজ থেকে আমার কাছে শুতে হবে। এখন তুমি ওঠো দেখি, এই দুধটুকু খেয়ে নাও। হ্যাঁ রে হরি, 6:30টার সময় তোর মাকে ওষুধ দিয়েছিলি তো? ওষুধ কই? তা তো
বুঝতে পেরেছি, মনে ছিল না। ওসব ওষুধ টষুধ আমি খেতে পারবো না শৈল। তোমাকে বলিনি দিদি, তুমি চুপ করো। আমি হরির কাছে জবাব চেয়েছি, কেন সে ওষুধ দেয়নি। মা খেতে চান না যে। তিনি খেতে চান আর না চান, তুই দিতে গিয়েছিলি কিনা সেটা বল। কেন তুই আবার এখন হাঙ্গামা করতে এলি বলতো শৈল? ওরে ও হরিচরণ, কি ওষুধ টষুধ আমাকে দিবি? দে না বাবা শিগগির করে। হরিচরণ খাট থেকে ব্যস্তভাবে নেমে ওষুধের গেলাস ও শিশি নিয়ে ছিপি খুলতে গেল। শৈলজা বাধা দিয়ে বলল, শুধু গেলাসে ওষুধ ঢেলে দিলেই হলো? জল চাইনে, মুখে দেবার কিছু চাইনে? তোদের 100 বার বারণ করেছি না যে ব্যাগার ঠেলা কাজ তোরা করবি না? কোথাও কিছু নেই যে খুড়িমা, মুখে দেবার কি দেব? না আনলে কিছু কি উড়ে আসবে? ও কোথায় কি পাবে যে দেবে? এসব কি পুরুষ মানুষের কাজ? তোর যত শাসন এই ছেলেদের ওপর। কেন নীলাকে ওষুধটা দেবার কথা বলে যেতে পারিস নি? সে মুখ পোড়া মেয়ে, একবারও এ ঘর মারায় না, যে দেখে না যে মা মরেছে কি বেঁচে আছে। তার উপর তুমি শুধু শুধু রাগ করছো দিদি। সে কি বাড়িতে ছিল? সে আমার সঙ্গে পটলডাঙ্গায় আমার মাসিমার বাড়িতে গিয়েছিল যে। তুই গেলি তোর মাসির বাড়ি, তা ওকে নিয়ে গেলি আবার কোন হিসেবে? ও আমার মাসিমার সতীন কি না, তাই। তোর হয়েছে এক চোখা ভালোবাসা। ও কথা বলো না দিদি। মেয়ে আজ বাদে কাল শ্বশুর বাড়ি চলে যাবে, তখন কি আর 5 জায়গায় যাওয়া আসা করতে পারবে বলো? হয়েছে হয়েছে, দে হরিচরণ ওষুধ ঢেলে দে, আমি এখনই খাবো। হরিচরণ ওষুধ ঢালতে গেলে শৈলজা বাধা দিয়ে বললেন, তুই থাম হরি, আমি দিচ্ছি। বলে শৈলজা বেরিয়ে যায়। সিদ্ধেশ্বরী হরিকে বলে, যা হরি, তুই পর্গে যা। এমন সময় সিদ্ধেশ্বরীর মেয়ে নীলা এসে বলে, এবেলা কেমন আছো মা? ভালোই আছি। তোর সতীনকে দেখে এলি? হ্যাঁ, খুড়িমার মাসিমা এত আদর যত্ন করেন, তোমায় কি বলবো মা। শৈলজা আসে। তার এক হাতে রেকাবিতে কিছু কাটা ফল, অপর হাতে জলের গেলাস। বলে, সতীনের প্রশংসায় তো পঞ্চমুখ। এদিকে যে দিদির ওষুধ খাওয়া হয়নি সে খেয়াল আছে? শৈলজা শিশি খুলে ওষুধ ঢেলে সিদ্ধেশ্বরীর হাতে দিয়ে বলে, নাও এটুকু খেয়ে নাও। সিদ্ধেশ্বরী ওষুধটুকু খেলেন ও জল খেয়ে এক টুকরো ফল মুখে দিলেন। ইতিমধ্যে হরিশের বউ নয়নতারা তার পুত্র অতুলকে নিয়ে ঘরে এলো। অতুল 12-14 বছরের বালক, সাহেবী পোশাকে সজ্জিত, গায়ে একটি নতুন কোট। নয়নতারা অতুলকে সিদ্ধেশ্বরীর সামনে ধরে গায়ের কোটটি দেখিয়ে বলল, দিদি, দর্জি অতুলের এই কোটটা তৈরি করে এনেছে, 20 টাকা দিতে হবে যে। এই জামার দাম 20 টাকা? এ আর বেশি কি দিদি? আমরা যখন বিদেশে থাকতাম তখন আমার অতুলের একটা স্যুট করতে না ওই 60-70 টাকারও বেশি লেগে যেত। স্যুট? হ্যাঁ স্যুট তো, বুঝতে পারলে না? ওই কোট প্যান্ট নেকটাই, একে আমরা স্যুট বলি। ও শৈল, 20 টাকা মেজ বউকে এনে দে তো। দিচ্ছি। শৈলজা ঘর থেকে বেরিয়ে গেল। নয়নতারা বলে, তুমি না পারো চাবিটা আমাকেই দাও না, আমি না হয় বার করে নিচ্ছি। চাবি মা কোথায় পাবেন? লোহা সিন্দুকের চাবি বরাবর খুড়িমার কাছেই থাকে, তাই তো খুড়িমা চলে গেলেন টাকা বের করে আনতে। এই বলে নীলা চলে যায়। নয়নতারা বলে, ও। অতুল সিদ্ধেশ্বরীর সামনে এগিয়ে গিয়ে বলে, দেখো তো জেঠিমা, কোটটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা। কোট কাটা ভয়ানক শক্ত, সব দর্জি ভালো কাটতে পারে না। এর সবচেয়ে মুশকিল কাজ হচ্ছে হাতের সাথে কাঁধটাকে মিলিয়ে জোড়া। ইতিমধ্যে শৈলজা ঘরে এসে অতুলের হাতে 2খানি 10 টাকার নোট দিয়ে বলল, এই নাও অতুল। অতুল টাকাটি হাতে নিল। নয়নতারা বলে, ছেলের আমার তরুণ ভরা পোশাক, তবু জামা তৈরিতে আশ মেটে না। কতবার বলবো মা তোমায়, আজকালের ফ্যাশনই এরকম, কাটছাট অন্তত ভালো না হলে লোকে হাসবে যে। অতুল চলে যেতে যেতে ফিরে হরিচরণকে লক্ষ্য করে বলল, আমাদের এই হরিদা চা গায়ে দিয়ে বাইরে বেরোয়, দেখতে আমার লজ্জাই করে। এখানে চুলে আছে, ওখানে কুচকে আছে, ছি ছি কি বিচ্ছিরি না দেখায়। হরিদা ওইসব জামা গায়ে দিয়ে যখন বাইরে বেরোয়, দেখে মনে হয় যেন একটা পাশবালি সেটে যাচ্ছে। অতুল কথা শেষ করে হেসে উঠল, সেই সঙ্গে নয়নতারাও হেসে উঠল।
হরিচরণ শৈলজার মুখের দিকে করুণ চোখে তাকালো। সিদ্ধেশ্বরী মনে ব্যথা পেলেন, বললেন, সত্যি তো, ওদের প্রাণে কি স্বাদ আহ্লাদ থাকতে নেই শৈল? দে না বাচ্চাদের দু একটা নতুন জামা তৈরি করিয়ে। আমাকে টাকা দাও জ্যাঠাইমা, আমার দর্জিকে দিয়ে দস্তুর মতো তৈরি করে দেব। বাবা, আমাকে ফাঁকি দেওয়ার জো নেই। তোমাকে আর জ্যাঠামো করতে হবে না অতুল, তুমি তোমার নিজের চরকায় তেল দাওগে। ওদের জামা তৈরি করবার লোক আছে। চ চ খাবি চ। সব ছেলেরা চলে যায়। শৈল বিরক্তভাবে চলে যেতে গেলে নয়নতারা বলে, দিদি, ছোট বউয়ের কথা শুনলে? কেন, অতুল আমার কি অন্যায় কথা বলেছে? শৈলজা যেতে যেতে ফিরে বলে, ছোট বউয়ের কথা দিদি অনেক শুনেছেন, তুমি শোনোনি। অতুল ছোট ভাই হয়ে হরিকে যেমন করে ভেঙালে, তাতে তোমার কোথায় বকা উচিত ছিল তা নয় তুমি হাসলে। ও যদি আমার পেটের ছেলে হতো তাহলে আজ আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলতাম। এই বলে শৈলজা বেরিয়ে যায়। শুনলে মা, শুনলে? জ্যান্ত পুঁতে ফেলতাম। বলতে বলতে অতুল চলে যায়। নয়নতারা বলে, আজ আমার অতুলের জন্মবার, আর ছোট বউ যা মুখে এলো তাই বলে গালাগাল দিয়ে চলে গেল। এইরকম নিত্য খিটিমিটির মধ্যে আমরা তো থাকতে পারবো না দিদি। তুমি নিজে কিছু না করে দিলে আমাদেরই যা হোক একটা উপায় বার করে নিতে হবে। আমি কারো খাইও না, যে পড়িও না, যে মুখ বুঝে ঝাঁটা খাবো। সে কি, ঝাঁটা মারবে কেন মেজ বউ? ওর ওই রকমই কথা। তাছাড়া তোমাকে তো বলেনি। আর কি করে বলে? অতুলকে জ্যান্ত পুঁততে চেয়েছিল, আমি নাকি খিলখিল করে হেসেছি। শাক দিয়ে আর মাছ ঢেকনি দিদি, আবার ঝাঁটা মারে কি করে? ধরে মারেনি বলে বুঝি কি তোমার মন ওঠেনি? ও কি কথা মেজ বউ, আমি কি তাকে শিখিয়ে দিয়েছি? শিখিয়ে দিয়েছো কি না দিয়েছো তো তুমিই জানো। কেউ কারোর মন জানতে চায় না দিদি, চোখে দেখে কানে শুনেই বলতে হয়। এতকাল বিদেশে কাটিয়ে দুটি ভাই এক জায়গায় থাকতে পারবে বলে উনি চলে এলেন। দু ভাইয়ের এক জায়গায় থাকা তোমার যদি পছন্দ না হয়, তোমার সংসারে এসে আমরা যদি আপদ বালাই হয়ে থাকি, বেশ তো? সে কথা তুমি নিজে বললেই তো পারো। আর একজনকে লেলিয়ে দেওয়া কেন? সে কি, আমি লেলিয়ে দিয়েছি? আমরাও ঘাস খাই নে, সব বুঝি, কিন্তু এমন করে না তাড়িয়ে দুটো মিষ্টি কথায় বিদেয় করলে তো দেখতে শুনতে ভালো হয় নাকি? আর আমরাও সমানে চলে যাই। উনি শুনলে একেবারে আকাশ থেকে পড়বেন। যাকে তাকে বলে বেড়ান আমাদের বউ ঠাকুরন মানুষ নয়, সাক্ষাৎ ঠাকুর দেবতা। এমন অপবাদ আমার শত্রু দিতে পারে না মেজ বউ। এসব কথা ঠাকুরপোকে শোনানোর চাইতে আমার মরা ভালো। তোমরা বিদেশ থেকে কতকাল পরে ফিরে এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা তোমাকে কি করে বলবো। যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমার ছেলেদের কাউকে না হয় আনো, আমি তাদের মাথায় হাত দিয়ে। কথা শেষ হওয়ার আগেই শৈল ঘরে এসে বলে, এ কি, এখনো দুধটুকু খাওনি দিদি? তুই বের হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। তোর মুখে যা আসবে তুই তাই লোককে বলবি। বারে, কাকে আবার কি বলেছি? কাকে কি না বলেছিস তাই শুনি। আমাকে বলে বলে তোর কে তোর কথার ধার ধারে? বুকের পাটা বড্ড বেড়ে গেছে না রে? সবাইকে কি তুই দিদি পেয়েছিস? দূর আমার সামনে থেকে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। দুধটাকে খেয়ে নাও তো, এই বাটিটা আমার দরকার আছে। না, খাবো না, কিচ্ছু খাবো না। তুই যা, যা এখান থেকে। আজ হয় তুই বাড়ি থেকে দূর হবি, না হয় আমি বাড়ি থেকে দূর হব। দুটোর একটা না করে আমি জলস্পর্শ পর্যন্ত করব না। আমি তো এই সেদিনই বাপের বাড়ি থেকে এসেছি দিদি, এখন আর যেতে পারবো না। তার চেয়ে বরং তুমি তোমার বাপের বাড়ি কাটোয়ায় গিয়ে দিন কতক থাকো। আচ্ছা মেজদি, কি তুচ্ছ কথা নিয়ে তোলপাড় করছো বলো তো? রোগে ভুগে ভুগে দিদি আধমরা হয়েছেন। আমি যদি কোনো দোষ করে থাকি সে কথা দিদিকে না বলে আমাকে বললেই তো হয়। তুই লোককে যাতা বলবি, আর লোকে বলবে না আজ অতুলের জন্মদিন, কেন বাচ্চাকে তুই অমন করে কথা বললি? বারে, কি আবার এমন বলেছি? বলিসনি, জ্যান্ত পুঁতে ফেলতাম, কেন বললি? ও এই কথা। কিচ্ছু ভয় করো না মেজদি, তোমার মতো না আমিও তো মা। আমার কাছে হরিচরণ, কানু, পটল যেমন, অতুলও তেমনই। মায়ের গালাগালি লাগে না মেজদি। আচ্ছা,
আমি অতুলকে ডেকে আশীর্বাদ করছি, তাহলে হবে তো? নাও দিদি, তুমি দুধটুকু খেয়ে নাও, আমি আবার উনুনে কড়া চড়িয়ে এসেছি। আচ্ছা, তুই আগে তোর মেজদির কাছে মাপ চা, ঘাট মান, তারপর খাচ্ছি। আচ্ছা মানছি। শৈল হেঁট হয়ে নয়নতারার পা ছুঁয়ে বলল, আমি যদি কোনো অন্যায় করে থাকি মেজদি, মাফ করো, আমি ঘাট মানছি। নয়নতারা গম্ভীরভাবে শৈলর হাত দুটো তুলে ধরল, কোনো কথা বলল না। শৈলজা ধীরে ধীরে সিদ্ধেশ্বরীর সামনে এসে বলল, সব গন্ডগোল তো মিটে গেল, এবার দুধটুকু খাও দিদি। শৈলজার গায়ে হাত বোলাতে বোলাতে সস্নেহে সিদ্ধেশ্বরী বলল, এ পাগলির কথায় কোনোদিন রাগ করো না মেজ বউ। এই আমাকেই দেখো না, ওকে বকি ঝকি গালমন্দ করি, কিন্তু এক দণ্ড ওকে দেখতে না পেলে বুকের ভেতরটা যেন কিরকম করে। কিন্তু এই ছোট, এত দুধ তো খেতে পারবো না। খুব পারবে, খাও। সিদ্ধেশ্বরী দুধটুকু শেষ করল ও পরে বলল, তোর কথা রাখলাম, কিন্তু এক্ষুনি অতুলকে ডেকে আশীর্বাদ করিস শৈল। এক্ষুনি করছি। এই বলে দুধের বাটি নিয়ে শৈল হাসতে হাসতে চলে যায়। ছেলেদের পড়বার ঘরে অতুল ও হরিচরণ চেয়ারে বসেছিল। অতুলকে দেখে মনে হয় বিশেষ চিন্তিত। হরিচরণ বলে, হাজার হোক ছোট খুড়িমা আমাদের গুরুজন, উনি যদি বকেই থাকেন তাতে কি আর আমাদের রাগ করতে আছে? ভারী তো খুড়ি, ও কি আমাদের আপনার খুড়ি নাকি? উনি আমাদের আপনার খুড়ি তো। তুমি কিচ্ছু জানো না হরিদা, ছোট কাকা হচ্ছে বাবা আর জ্যাঠামশাইয়ের খুড়তুতু ভাই। দয়া করে ওরা ওকে এই বাড়িতে থাকতে দিয়েছে তাই। ছি, ওসব কথা বলতে নেই অতুল। না, বলবে না বই কি, আমি কারোর ধার ধারি না বাবা। এ শর্মা অতুল চন্দ্র রেগে গেলে ছোট কুড়ি তুড়ি কাউকে কেয়ার করে না। অবশ্য রেগে গেলে আমিও করি না। ইতিমধ্যে বাড়ির পুরাতন ভৃত্য হরলাল ঘরের মধ্যে আসে। তার হাতে অতুলের নতুন কোটটি দেখা গেল। সে কোটটি মুড়ে নিয়ে এসেছিল। অতুলকে দিয়ে বলল, এই নাও, জামাটা গায়ে দাও। রাগ করে জামা গায়ে না দিয়েই চলে এসেছো। মেজ বৌমা আবার আমায় দিয়ে পাঠিয়ে দিলেন, নাও পরে ফেলো। হরলালের কাছ থেকে জামাটা নিয়ে অতুল রাগে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যাও, আমি পড়তে চাই না। কোটটা আনা ছিঁড়ি দেখো না, কি করে জামা আনতে হয় তাও জানো না? কি করে জানবো বলো? ওসব জামা কি কখনো গায়ে দিয়েছি? চিরদিন গায়ে গামছা দিয়েই কেটে গেল। ছোট মার কল্যাণে তবু এখন যা হোক একটা ফতুয়া উঠেছে। এটা তোমার ফতুয়া নয়, কোট কোট। ওর স্ত্রী নষ্ট হয়ে গেলেই না সব গেল। তাই নাকি? এ বেলা না হয় কোন রকমে গায়ে দাও, ও বেলায় আমি আবার ইস্ত্রি করে এনে দেব। তোমাকে ইস্ত্রিও করে এনে দিতে হবে না, আর আমি পড়তেও চাই না। তুমি যে বড় কড়া সাহেব দেখছি গো, তবু যদি গায়ের রংটা কটা হতো। চুপ কর বুড়ো জানোয়ার কোথাকার, চাকর চাকরের মতো থাকবি। ছি ছি অতুল, হরলাল দাকে কি ওসব কথা বলতে আছে? মা শুনলে রাগ করবেন যে। রাগ করলেন তো বই গেল, তোমাদের সবই বিচ্ছিরি। বাড়ির চাকরকে দাদা, বাজার সরকার ওই গণেশ চক্রবর্তীকে জ্যাঠামশাই, এসব বলে আবার আমার ধাতে সইবে না। তোমার ধাতটা একটু চড়া এবং কড়া, তাই জামাতেও তোমার কড়া ইস্ত্রির দরকার হয়। কিন্তু দেখো ছোট সাহেব, সব দিকে মাঞ্জাটাও তো কড়া না দিয়ে একটু নরম করার চেষ্টা করো, নইলে কারুর সঙ্গে মানিয়ে চলতে পারবে না। অত কড়া মাঞ্জার সুতোয় ঘুড়ি পড়লে যে সব ক্যাঁচ ক্যাঁচ করে কেটে যাবে গো। বলে বেরিয়ে যায়। অতুল বলে, তোমরা চাকর বাকরদের রাখতে জানো না হরিদা, তোমাদের আশকারাতেই তো এদের এত আস্পর্ধা হয়েছে। চাকর বাকরের সাথে সম্পর্ক পাতালে কি আর মান থাকে? কিন্তু বাড়ির লোকজনদের হেনস্থা করা যে বাবা মা মোটেই পছন্দ করেন না। না করলেন তো বই গেল, আমার সঙ্গে ওই সব চালাকি করতে এলে না একদম দেব দুঘা বসিয়ে। ইতিমধ্যে কানাই ঘরের মধ্যে এসে বলে, ছোট খুড়িমা ডাকছেন, চটপট চলে এসো। ছোট খুড়িমা আমাকে ডাকছেন? কখনো না, আমি তো কিছুই করিনি। যাও অতুল, ছোট খুড়িমা বোধহয় তোমাকেই ডাকছেন। না না, তোমাকে আর শেষ থেকে দুজনকেই ডাকছেন, এক্ষুনি চলে এসো। কানাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অতুলের কোটটা মাটিতে পড়ে থাকতে দেখে বলল, শেষদা, তোমার নতুন কোটটা মাটিতে ফেলে দিলে কে? কানাই কোটটা চেয়ারের হাতলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল। হরি বলে,
চলো অতুল, ছোট খুড়িমা যখন ডেকেছেন তখন আর দেরি করে লাভ নেই, তার সঙ্গে দেখা করি গে, যাই চলো। আমার আর ভয় কি, আমি তো কিছু বলিনি, তুমিই বলেছো ছোট খুড়িমাকে কেয়ার করো না। আমি একা বলিনি, তুমিও বলেছো, কিন্তু কথাটা তো বলেছি আমরা দুজনে একটু আগেই এই ঘরে। তুমি আর আমি ছাড়া তো তখন এই ঘরে আর কেউ ছিল না। এর মধ্যে কথাটা তার কানে গিয়ে পৌঁছালো কি করে? ওই ছোট খুড়ির চোর হরলাল বেটা আবার পিছন থেকে কিছু শোনেনি তো? ছোট খুড়িমাকে কিছু শুনতেও হয় না, দেখতেও হয় না, উনি আপনিই বুঝতে পারেন। একেবারে ভগবান, বলেছি বেশ করেছি। অতুল সগর্বে ঘর থেকে বেরিয়ে গেল। হরিচরণ পেছন পেছন গেল। বাড়ির রান্নাঘরে খোলা জানলা দিয়ে শৈলজাকে রান্নার কাজে ব্যস্ত দেখা গেল। নীলা রান্নাঘর লাগোয়া বারান্দায় বসেছিল। তখন বেলা 1:10। সগর্বে অতুল এলো, সঙ্গে হরিচরণ। নীলাকে দেখে অতুল জিজ্ঞেস করল, ছোট কুড়ি কোথায় রে নীলাদি? ওই যে রান্নাঘরে। রান্নাঘরের মধ্যে থেকে শৈলজা নীলাকে জিজ্ঞেস করল, কে রে নীলা? মেজদার অতুল। ইতিমধ্যে অতুল জুতো পায়ে রান্নাঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হলো। শৈলজা রান্নাঘরের দরজার কাছে এসে বলল, অতুল এসেছিস? দাঁড়া বাবা। হঠাৎ পায়ের দিকে নজর পড়তেই শৈলজা বলে, ও কি রে, জুতো পায়ে দিয়ে কি এদিকে আসে? কেন, জুতো পায়ে দিয়ে এলে কি হয়? এই যে হেঁসেল, হেঁসেলে কি জুতো পায়ে দিয়ে ঢুকতে আছে? আমি তো ঘরের ভেতরে যাইনি, বাইরেই আছি। বাইরে থাকলেও এদিকে কেউ জুতো পরে আসে না। কিন্তু এখানে জুতো পরে এলে কি দোষ হয় আমি জানতে চাই। তর্ক করো না অতুল, দোষ আছে, তুমি ওদিকে যাও। যাও। বারে, আমি তো চচুরোর বাড়িতে জুতো পরে রান্নাঘরে যেতুম, আর এখানে ঘরের বাইরে দাঁড়ালেও দোষ? হ্যাঁ, যেখানকার যা নিয়ম, যা বলছি শোনো। আমি ওসব নিয়ম মানি না। ইতিমধ্যে হরিচরণের বড় ভাই মনীন্দ্র ডাম্বেল ভেজে ঘেমে এনে সেখান দিয়ে চলে যাচ্ছিল। অতুলের তর্কে সে থমকে দাঁড়ালো এবং শৈলজাকে জিজ্ঞেস করলো। নীলা তার হয়ে উত্তর দিল, কি হয়েছে খুড়িমা? অতুল জুতো পায়ে দিয়ে রান্নাঘরের ভেতরে ঢুকতে যাচ্ছিল, ছোট খুড়িমা বারণ করেছেন বলে তর্ক করছে। এই অতুল, এদিকে আয়। না, যাব না। এখানে জুতো পরে এলে কি হয় কি? যাই হোক না কেন, তোকে যখন বারণ করেছে তুই চলে আয় না। না, যাব না। যাবি নে? না, ছোট খুড়ি আমাকে দেখতে পারে না বলেই শুধু শুধু এরকম করছে। মনীন্দ্র ছুটে গিয়ে অতুলকে সজোরে একটা চড় মারল এবং কান ধরে বলল, হতভাগা বাঁদর, ছোট খুড়ি নয়, ছোট খুড়িমা। করছে নয়, করছেন বলতে হয়। ই তর্ক থাকার? তুমি তোর আমার গায়ে হাত দেওয়ার তুমি কে হে? ছোট লোক, শুয়োর, গাধা। মনীন্দ্র অতুলের কান ছেড়ে দেওয়া মাত্র অতুল কিল ঘুষি মনীন্দ্রকে বসিয়ে বলল, তুমি তোর আমার গায়ে তুমি হাত দেওয়ার কে হে? ছোট লোক, শুয়োর, গাধা। মনীন্দ্র পুনরায় অতুলকে মারতে গেলে অতুল চিৎকার করে বলে, শিগগির, শিগগির এখানে এসো, এই গুন্ডাটা আমাকে মেরে ফেললো গো। চেঁচামেচি ও গোলমাল শুনে এদিক থেকে সিদ্ধেশ্বরী, অপর দিক থেকে নয়নতারা দৌড়ে এলো। নয়নতারা অতুলকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, ওরে ওরে, আমি কেন মরতে এখানে এসেছিলাম রে, আমার অতুলকে একেবারে মেরে ফেলেছে। তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও না মা, আমি ওই উল্লুককে জুতো পেটা করব, ছেড়ে দাও। কি জুতো পেটা করবি? যত বড় মুখ নয় তত বড় কথা, তবে রে। মনীন্দ্র মারতে যাচ্ছিল, শৈলজা বাধা দিয়ে বলল, মনি, কি হচ্ছেটা কি? বাইরে যাও, যাও। যা হরি, তুইও যা। মনীন্দ্র ও হরি চলে গেল। ইতিমধ্যে গিরিশ ও হরিশ ব্যস্তভাবে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। গিরিশ জিজ্ঞেস করল, কি গো, ব্যাপার কি? এত গোলমাল কিসের? কি জানি, মনি বুঝি অতুলকে মেরেছে, তাই। মেরেছে নয়, একেবারে মেরে ফেলেছে। না না না, এ তো ভালো কথা নয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আর তাছাড়া তোর চেয়ে ও বয়সে কত ছোট। ছি ছি ছি। গিরিশ বধূদের সামনে থেকে চলে গেল। অতুল কাঁদতে কাঁদতে শৈলজাকে আঙুল দেখিয়ে বলল, ও বর্দাকে মারতে শিখিয়ে দিল, আর বর্দা এসে আমাকে শুধু শুধু মারলো। ছোট বৌমা, মনিকে তুমি কেন খুন করতে শিখিয়ে দিলে শুনি? কি ওর অপরাধ আমি জানতে পারি কি?
অতুল কথা শোনেনি আর বড় দাদাকে গালাগালি দিয়েছে তাই। তবে আমিও বলি ছোট বউ, তোমার হুকুমে ওকে মেরে ফেলছিল, তাই ও প্রাণের দায়ে গাল দিয়েছে, নইলে গাল দেওয়ার ছেলে আমার অতুল নয়। নয় তো, তোর ছোট খুড়িমাকে জিজ্ঞাসা কর নীলা, কথা যখন ও শুনছিল না তখন আমাদের কাছে এসে নালিশ না করে উনি অতুলকে মারতে হুকুম দিলেন কেন? আমরা উপস্থিত থাকতে উনি কে যে অতুলকে শাসন করতে যান? শৈলজা আরো খানিকটা ঘোমটা টেনে লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে বারণ করে দিচ্ছি বৌমা, ভবিষ্যতে এরকম শাসন তুমি আমার ছেলেকে করতে যাবে না। বেশ তো মেজ ঠাকুরপো, তাই যদি হয় তবে তুমি বা আমাদের কাছে নালিশ না করে নিজে কেন শাসন করছো? আমি বড়, আমি যতক্ষণ বেঁচে আছি ঝি বউকে শাসন করতে হয় আমিই করব। তুমি পুরুষ মানুষ, ভাসুর, এই কি কথা? লোকে শুনলেই বলবেটাই বা কি? যাও যাও, বাইরে যাও তো। এরপর নয়নতারার শোবার ঘরের মাঝখানে একটি খাট পাতা, একটি আলমারি, আলমারির জিনিসপত্তর মেঝেতে নামানো, ঘরের মধ্যে গোটা 2 বেডিং বাঁধা। নয়নতারাকে এইসব বাঁধার কাজে চাকর হরলাল সাহায্য করছিল। নয়নতারা হরলালকে বলল, ওগুলো বেশ শক্ত করে বেঁধেছিস তো হরলাল? আগে হ্যাঁ মেজমা, খুব শক্ত করে বেঁধে দিয়েছি। বাঁধন শক্ত করে না দিলে কি চলে? বাঁধনই হচ্ছে আসল জিনিস। বাঁধন শক্ত না হলে সব হুড়মুড় করে ভেঙে পড়ে যাবে যে। সে তো ঠিক কথা বাবা। আচ্ছা, আমি বাজার থেকে আসবার সময় দড়ি আর ঝুড়ি নিয়ে আসবখন। এই বলে হরলাল চলে গেল। অপর দিক দিয়ে সিদ্ধেশ্বরী ঘরে এসে বলল, এত গোজগাছ কিসের মেজ বউ? দেখতেই তো পাচ্ছ। হ্যাঁ, তা তো পাচ্ছি, কিন্তু যাওয়া কোথায় হবে? যেখানে হোক। তবু কোথায় শুনি? কি করে জানবো দিদি কোথায়? উনি বাসা ঠিক করতে গেছেন, ফিরে না এলে তো বলতে পারছি না। ও, তোমার ভাসুর শুনেছেন? তাকে শুনি আর কি হবে? যার শোনার দরকার সেই ছোট গিন্নি শুনেছেন, আর আড়ালে দাঁড়িয়ে একবার দেখেও গেছেন। সে কি? শৈল আজ সকাল থেকে তো একবার নিঃশ্বাস ফেলারও সময় পায়নি, সে আবার কখন এলো? তা হবে, তাহলে হয়তো আমারই দেখার ভুল হয়েছে। দেখো মেজ বউ, এই ভুল দেখা আর ভুল শোনাতে আমরা যে ভুল করে বসি তা কোনোদিনই সংশোধন হয় না। আমার দুঃখ মেজ বউ, এমন ভাসুরের মান মর্যাদা তোমরা বুঝলে না। বাইরের লোককে জিজ্ঞাসা করলে শুনতে পাবে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফলে এমন ভাসুর পাওয়া যায় গো। আমরা কি সে কথা জানি না দিদি? তোমার বাড়িতে আমরা ঘর দর ঝাঁট দিয়ে ঝি চাকরদের মতো থাকতে পারি, কিন্তু এখানে আর এক দণ্ডও থাকতে পারবো না। এ আমার বাড়ি নয় মেজ বউ, এ বাড়ি তোমাদেরই। কোনো মতেই আমি তোমাদের কোথাও যেতে দিতে পারবো না। যদি কখনো ভগবান তেমন দিন দেন তাহলে তোমার কাছে এসেই আমরা থাকবো, কিন্তু এখানে আর একটি দিনও থাকতে বলো না। আমার অতুল হয়েছে সকলের চক্ষুশূল। অনুমতি দাও, তাকে নিয়ে আমরা চলে যাই। সে কি কথা মেজ বউ? দইপাত সেদিন একটা কাণ্ড হয়ে গেছে বলে সে কথা কি মনে রাখতে আছে? কোনো কথাই মনে রাখতে পারিনি বলে কত বকুনি খেয়ে মরি দিদি। ওই যখনই হলো তখনই হাউমাউ করে কেঁদে কেটে মরি, কিন্তু এক দণ্ড পরে আমি যে গঙ্গা জল সেই গঙ্গা জল। একটা কথাও আর আমার মনে থাকে না। আমি তো সমস্ত ভুলেই গিয়েছিল, কিন্তু রাগ করতে পারবে না দিদি। তুমি যতই বলো আমাদের ওই ছোট বউটি বড় সহজ মেয়ে নয়। বাড়ির সবাইকে শিখিয়ে দিয়েছে কেউ যেন আমার অতুলের সঙ্গে কথা না কয়। সে কি? হ্যাঁ, বাচ্চা মুখ চুন করে বেড়ায় দেখে জিজ্ঞেস করে জানতে পারলুম। না দিদি, এখানে আর আমাদের থাকা চলবে না। এক বাড়িতে থেকে ছেলে আমার অমন মন গুমড়ে বেড়ালে ব্যায়াম হতে পড়বে। তার চেয়ে আমাদের অন্য কোনো জায়গায় চলে যাওয়াই মঙ্গল। তারও হাড় জোড়ায় আর আমিও দুটো নিঃশ্বাস ফেলে বাঁচি। হরিচরণ ব্যস্তভাবে ঘরে ঢুকে বলে, মা, সরকার জ্যাঠামশাই এসছেন, তোমার সঙ্গে একবার দেখা করতে চান। তাকে একটু পরে আসতে বলে দে হরি। আর শোন, তোরা অতুলের সঙ্গে কেউ কথা বলিস না কেন রে? ও ছোট লোকটার সঙ্গে কে কথা কইবে মা? বড়দাকে যা মুখে আসে তাই বলে, ছোট খুড়িমাকে গালাগালি দেয়। যা হয়ে গেছে গেছে, তার আর উপায় কি হরি? যাও যাও বাবা, ডেকে অতুলের সঙ্গে কথা কাউকে। ওর কথা কইবার লোকের অভাব হবে না মা। পাড়ার রাস্তা বলে অনেক গাড়োয়ান আছে, সেইখানে যাক,
ঢের বন্ধু বান্ধব জুটে যাবে। নয়নতারা জ্বলে উঠে বলল, তোর মুখ তো নেহাত কম নয় হরি, তুই আমাদের এমন কথা বলিস? আচ্ছা সেই ভালো, আমরা গারোয়ানদের সঙ্গেই মেলামেশা করতে যাব। দেখি আবার হরলাল দড়ি ঝুড়িগুলো নিয়ে এলো কিনা, বাকি জিনিসগুলো আবার গুছিয়ে নিতে হবে তো। অতুল সকলের সামনে দাঁড়িয়ে কান মোলে নাক খত দেবে, তবে আমরা কথা বলবো। সে নইলে ছোট খুড়িমা না মা, সে আমরা কেউ পারবো না। ছেলেদের কথা শুনলে তো দিদি, ছোট বউ যদি ছেলেদের একবার ডেকে বলে দেয় তাহলেই তো সমস্ত গন্ডগোল মিটে যায় নাকি? হ্যাঁ তা যায়। তবেই দেখো দিদি, এইসব ছেলেরা বড় হয়ে তোমাকে কি মানবে না ভালোবাসবে? বলা যায় কি ভবিষ্যতের কথা? তোমার নিজের ছেলেরাই তোমার কথা শোনে না, কিন্তু আমার অতুল তোমরা যাই বলো তার মান তো পান। আমি বলে সাধ্যি কি তার এই হরিচরণের মতো ঘাড় নেড়ে চলে যায়? তা বটে। এ বাড়িতে মণি থেকে পটল পর্যন্ত সবাই ওই শৈলরই বসে, সে যা বলবে তাই করবে। আমাকে কেউ মানে না। কিন্তু এটা কি ভালো? ভালো নয় তা মানি, কিন্তু করবই বা কি। ওরে ও নীলা, নীলা। কি মা? তো ছোট খুড়িমাকে একবার ডেকে দে তো। ছোট বউকে আবার আমার এখানে ডাকছো কেন দিদি? আজ আমি তাকে ডেকে স্পষ্ট জিজ্ঞেস করতে চাই সে কি চায়। সে কি চায় সে তুমি জিজ্ঞেস না করলেও আমি বলতে পারি। কিন্তু তার মতেই যে সব সময় চলতে হবে তারও তো কোনো মানে নেই মেজ বউ। আজ তাকে আমি সোজা কথা সোজা সুজি ভাবে জিজ্ঞেস করব, দেখি সে কি জবাব দেয়। শৈলজা ঘরে ঢুকে বলে, আমায় ডাকছিলে দিদি? হ্যাঁ। আচ্ছা তোর কি মত? মেজ বউ এরা এখান থেকে চলে যাক। সে কি, মেজদি চলে যাবেন কেন? না গিয়ে আর উপায় কি বল? তোর হুকুমে ছেলেরা কেউ অতুলের সঙ্গে কথা কয় না, খেলা করে না। ছেলে মানুষ, তার দিনটাই বা কাটে কি করে বলতো? আর দিবা রাত্র ছেলের শুকনো মুখ দেখে বাপ মাই বা এখানে বাস করে কি করে? তুই তাহলে ওদের এ বাড়িতে রাখতে চাসনি, তাই তো? তাহলে সব দিক দিয়েই বোধহয় ছোট বউয়ের ভালো হয়। আমার আর ভালো মন্দ কি, কিন্তু ছেলেদের যে ভালো হবে না তা আমি স্পষ্ট করে বলতে পারি। অমন ছেলের সঙ্গে আমি এ বাড়ির কোনো ছেলেকেই মিশতে দিতে চাই নে। ও যে কি মন্দ হয়ে গেছে তা মুখে বলা যায় না। হতভাগী, মায়ের মুখের সামনে অমন করে তুই ছেলের নিন্দে করছিস? মুখ যেন তোর খসে যায়। দূর হ, দূর হ আমার ঘর থেকে। আমি ইচ্ছে করে কখনো তোমার ঘরে পা দিইনি মেজদি, কিন্তু এমনি করেই তুমি তোমার ছেলের মাথাটি খেয়ে বসে আছো। আজ বুঝতে পারছো না, একদিন ঠিক পারবে। এই বলে শৈলজা বেরিয়ে যায়। নয়নতারা বলে, শুনলে শুনলে দিদি, কথাগুলো শুনলে? আমাদের ছেড়ে দাও, আমরা চলেই যাই। ফিরা মায়ের পেটের ভাই বলেই তুমি আমাদের ছাড়তে চাইছো না, কিন্তু ছোট বউয়ের এতটুকু ইচ্ছে নয় যে আমরা এ বাড়িতে থাকি। আহা, তুমি কিছু মনে করো না মেজ বউ। তো ওরা যা বলছে অতুল তাই করুক না, সেও তো ভালো কাজ করেনি মেজ বউ। আমি কি বলেছি যে সে ভালো কাজ করেছে? জ্ঞান বুদ্ধি থাকলে কেউ কি বড় ভাইকে গালাগালি দেয়? আমি না হয় তার হয় তোমাদের সকলের কাছে নাক খত দিচ্ছি। নয়নতারা মাটিতে নাক খত দিল। সিদ্ধেশ্বরী ব্যস্ত হয়ে তাকে বাধা দিল। ও কি মেজ বউ, ছি 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 ছি, ও কি করছো তুমি? তাকে তোমরা মাফ করো দিদি, মাফ করো। তার মুখ থেকে আমার বুক ফেটে যাচ্ছে। এমন সময় আবার শৈলজা এসে বলে, সরকার মশাইয়ের বাড়িতে বড় বিপদ, তিনি কিছু টাকা চান। তোমার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। যা ভালো হয় তোরা করগে যা, আমি আর তার কি জানি। বারে কি দেওয়া হবে না হবে তুমি না বললে আমি কি করে বার করে দেব? যেমন করে 24 ঘন্টা সিন্ধুক খুলে টাকা বার করছিস তেমন করে বার করে দিকে যা। পিত্তি ছেদ্দা নেই, কইতেও আমার ঘেন না হয়। আজকাল তোর ব্যবহারে তোর সাথে কথা কইতেও ইচ্ছে করে না। তুই যদি মনে করে থাকিস যে নিজের যা দেওয়ারকে তাড়িয়ে আমি তোদের মাথায় করে নিয়ে নাচবো, এ কথা তুই মনেও ঠাঁই দিস নে। আমার সংসারে যদি মানিয়ে চলতে না পারিস তাহলে যেখানে তোদের সুবিধে হয় চলে যা। আমি আর পারি না, সত্যি আর পারি না। সিদ্ধেশ্বরী কোনো প্রকারে কান্না চেপে ঘর থেকে বেরিয়ে গেল। ওদিকে গিরিশের বসবার ঘরে
গিরিশ সবেমাত্র কোর্ট থেকে এসে জামাকাপড় ছেড়ে চেয়ারে বসে মনোযোগ সহকারে ব্রিফ দেখছে। ইতিমধ্যে বাড়ির পুরনো সরকার গণেশ চক্রবর্তী এসে তার সামনে দাঁড়ালো। গিরিশ গণেশের আশা টের পেল না। কিছুক্ষণ ইতস্তত করে গণেশ ডাকল, বাবু, বড় বাবু। কে? ও গণেশ, কি খবর? বাড়িতে বড্ড অসুখ, 2-1 দিনের জন্য দেশে যেতে চাই। তা বেশ, তো বড় বউকে বলে যাও। আগে বড় মাকেই বলতে গিয়েছিলাম। বলতে গিয়েছিলে? তা বললে না কেন? আগে তিনি বড় ব্যস্ত, তাই। তোমাদের ওই বড় মাটি অতিশয় ব্যস্ত ভাগিস, আর সেই জন্যই তো তার রোগ সারছে না। ডাক্তারে বলেছে ওষুধপত্তি নিয়মিত খেতে আর চুপচাপ শুয়ে থাকতে। তা নয় সারাদিন ঘুরপাক খাচ্ছেন আর রোগটি বাড়াচ্ছেন। আগে তা নয়, বড় মা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন না, ঘরেই বসে আছেন। বসে আছেন তো বলে না কেন? আর বলবো কি, দেখলাম বড্ড গন্ডগোল। গন্ডগোল? ওই এক হয়েছে, দিবারাত্রি কেবল গন্ডগোল আর গন্ডগোল। আরে বাপু, গন্ডগোলটা কিসের? গন্ডগোল করলেই গন্ডগোল, না করলেই নয়। আগে সে তো ঠিক কথা, কিন্তু কিছু টাকারও যে দরকার ছিল। হ্যাঁ, দরকার তো হবেই। বাড়িতে অসুখ বিসুখ, টাকার দরকার হবে না? যাও যাও, বড় গিন্নির কাছ থেকে চেয়ে নিয়ে চলে যাও। গণেশ যেতে গেলেই সিদ্ধেশ্বরী ঘরে এসে গণেশকে দেখে বলল, তুমি কি টাকা চাইছিলে গণেশ? হ্যাঁ মা। হ্যাঁ, আচ্ছা, নীলার কাছে টাকা রেখে এসেছি, নিয়ে যাও। গণেশ বেরিয়ে গেলে গিরিশ বলে, আমার কাছে এসে বলে কিনা টাকা ছুটি, আমিও সব কি জানি বাপু। তাই তো গণেশকে বলছিলাম, ওসব সংসারের ব্যাপারে আমি কি জানি। কিন্তু না জানলে তো আর হবে না, এখন থেকে জানতেই হবে। এই যে আজ মেজ বউ আর একটু হলেই চলে যাচ্ছিল, বিছানাপত্তর বাঁধা ছাদা সব ঠিকঠাক। সে কি? কেন? এমনি তো মেজ বউয়ের সঙ্গে ছোট বউয়ের এক বিলার্দ যায় না। তার উপর ছোট বউ বাড়ির সব ছেলেদের শিখিয়ে দিয়েছে কেউ যেন অতুলের সঙ্গে কথা না কয়। শুকিয়ে যেন অর্ধেক হয়ে গিয়েছে সে বেচারা। এই কদিনে শৈল যে এইভাবে এখন থেকে ভাই ভাই অসৎভাব করিয়ে দিচ্ছে, বড় হলে এরা তো লাঠালাঠি মারামারি করে বেড়াবে। এটা কি ভালো? না না, খারাপ, খুব খারাপ। ওর জন্যই তো সেদিন মনি অতুলকে অমন করে ঠ্যাঙালে। আচ্ছা, সেও মেরেছে, ও গালাগালি দিয়ে ঢুকে গেল, আবার কেন ছেলেদের কথা কইতে বারণ করা? হ্যাঁ, ঠিকই তো। আজ তুমি মনি আর হরিকে ডেকে একটু বলে দিও, তারা যেন অতুলের সঙ্গে কথা বলে, নইলে ওরা চলে গেলে পাড়ার লোকে যে আমাদের মুখে চুনকালি দেবে। আর সত্যিই তো, ছোট বউয়ের জন্যে তুমি মায়ের পেটের ভাই ভাজকে তো ছাড়তে পারবে না। হ্যাঁ, তা তো নয়। আর দেখো, এখন থেকে সংসারের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, করব। করবে যা তা আমিও জানি, আমার শুধু বলে মুখ নষ্ট। না না, নষ্ট হবে কেন? বলো না, আমি শুনছি। আচ্ছা, এই যে ছোট ঠাকুরপো কোনো কিছু রোজগারের চেষ্টা করবে না, চুপচাপ বসে আছে। আচ্ছা, এমনি করে কি ওর চিরকাল চলবে? ঠিক কথা। আচ্ছা, আমি ওকে ধমকে দেবো? ধমকে যা দেবে তা আমারও জানা আছে, তোমার ওই পর্যন্তই। না না, তোমার সামনেই এক্ষুনি তাকে ধমকে দিচ্ছি। ওরে, কে আছিস? রমেশকে একবার ডেকে দে তো। ভাই হরিশ এমন সময় এসে বলে, রমেশকে ডাকছেন দাদা? হ্যাঁ, তাকে রীতিমতো ধমকে দেওয়া দরকার। বসে বসে সে একেবারে জানোয়ার হয়ে গেল। ওই ইংরেজিতে একটা কথা আছে না, আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এও হয়েছে ঠিক তাই। ঠিক ঠিক। আর তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় দাদা। সে আর এখন ছেলে মানুষটি নয় যে সারাদিন আড্ডা দিয়ে বেড়াবে আর খবরের কাগজ মুখে করে দেশ উদ্ধার করবে। এমন সময় রমেশের প্রবেশ। আমাকে ডাকছিলেন দাদা? হ্যাঁ, তুই অতুলের সঙ্গে ঝগড়া করেছিস কেন? আমি? হ্যাঁ হ্যাঁ, তুই ঝগড়া করেছি? হ্যাঁ, আলবাত করেছিস। যা মুখে আসে তাই বলে গাল মন্দ করেছিস। শুনেছি বটে, কিন্তু ঝগড়ার সময় আমি তো ছিলুম না দাদা। নিশ্চয়ই ছিলি। না দাদা, বিশ্বাস করুন, আমি ছিলুম না। আমি, হরিশ, বাড়ির সকলে ছুটে গেলাম আর তুই ছিলি না?
আরে বিশ্বাস করুন, সত্যি আমি ছিলুম না। তবে বড় বউ কি মিছে কথা বলছেন? রমেশ আশ্চর্য হয়ে সিদ্ধেশ্বরীর মুখের দিকে তাকালে সিদ্ধেশ্বরী বলে, তোমার কি ভীমরতি ধরেছে নাকি গো? ঝগড়াঝাটি যখন হয় তখন তুমি ছুটে গিয়েছিলে ঠিকই, ছোট ঠাকুরপোকে তখন তুমি দেখতে পেয়েছিলে কি? সে কি সেখানে দাঁড়িয়েছিল? না না, তা তো ছিল না বলেই মনে হচ্ছে বটে। তবে কখন তোমাকে বললুম ছোট ঠাকুরপো অতুলকে গালাগালি দিয়েছে? ও বলনি বুঝি? ও না না, সে বুঝি ছোট বৌমা। তা ছোট বৌমাই বা কেন গালাগালি করবেন শুনি? আরে সে করেনি, আর যদি করেই থাকে তাকে বলবো আমি। তুমি তার জন্য ছোট ঠাকুরপোকে খোঁচা দিচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, বেশ, তাই যেন হলো। কিন্তু তুই হতভাগা এমনই অপদার্থ যে আমার 4,000 টাকা উড়িয়ে দিলি। আর দেখ গে যা, বাগবাজারের খাঁদের এই খড়ের দালালিতে তারা কোটিপতি হয়ে গেল। খড়ের দালালি? হ্যাঁ, খড়ের দালালি। না দাদা, খড়ের নয়, পাটের। তারা আমার মক্কেল, আর আমি জানি না তুমি জানো? খড়ের দালালি করেই তারা বড় লোক হয়েছে। জাহাজ জাহাজ খড় বিলেতে পাঠাচ্ছে। আমি যতদূর জানি খড় নয় দাদা, ওটা পাট। আচ্ছা, না হয় পাটই হলো। এই পাটের দালালি করে তুই কি 200-100 টাকাও আনতে পারিস নে? চিরকাল তো আর বসে বসে খাওয়াতে পারবো না। তোমাদের কাছে তো আমি যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে। একবার 4,000 টাকা লোকসান গেছে, যাক, কুছ পরোয়া নেই। 4,000 নাও। আচ্ছা, আরো 4,000 নাও, না হয় আরো। তাই বলে আমি বেটা খেটে মরবো আর তুমি বসে বসে খাবে, তা হবে না। পাটের দালালি তো আর করলেই হয় না, শিখতে হয়। বারবার এইভাবে টাকা নষ্ট করে আর লাভ কি দাদা? তা ঠিক বটে। আমি পাটের দালালি টালালি বুঝি নে। তোমাকে খড়ের দালালি কাল থেকে শুরু করতে হবে। সকালে আমি 8,000 টাকার চেক দেব। 4,000 টাকার খড় কিনবে আর 4,000 টাকা জমা রাখবে। এই টাকাটা নষ্ট হলে তবে ওই জমার টাকায় হাত দেবে, তার আগে নয়, বুঝলে? যে আগে যাও। রমেশ চলে যায়। হরিশ বলে, আচ্ছা, এই 8,000 টাকাটা দেওয়া কি ঠিক হলো দাদা? কেন নয়? না দিলে তো কুঁড়ের মতো ঘরে বসে থাকবে। কিন্তু এই 8,000 টাকাই তো জলে গেল, ধরে রাখুন। কি বলো বৌঠান? এই সেদিন 4,000 টাকা জলে দিলেন, আবার ব্যবসা করবার জন্য টাকা দিতে যাচ্ছেন। তাহলে তুমি কি করতে বলো? আর রমেশ ব্যবসা বাণিজ্যের জানে কি? 8,000ই দিন আর 8 লাখই দিন, 8টা পয়সাও যে ও ফিরিয়ে আনতে পারবে না আমি বাজি রেখে বলতে পারি। এই টাকাটা উপার্জন করে জমাতে কত সময় লাগে একবার ভেবে দেখুন দেখি। ঠিকই বলেছে হরিশ। একে টাকা দেওয়া মানেই তো জলে ফেলে দেওয়া। ও আবার কি একটা মানুষ? তার চেয়ে আমি বলি কি, রমেশ বরং একটা চাকরি বাকরি জুটিয়ে নেওয়ার চেষ্টা করুক। খুড়তুতো ভাই হিসেবে আমাদের যা করা উচিত ছিল তা তো আমরা করেছি। এখন ওর যেমন ক্ষমতা তেমনই করা উচিত। এই যে ছেলেদের পড়ানোর জন্য আমাকে মাসে মাসে 25 টাকা করে দিতে হচ্ছে, সে কাজটাও তো ওর দ্বারা হতে পারে। সেই টাকাটা সংসারে দিয়েও তো আমাদের কতকটা সাহায্য করতে পারে। কি বলো বৌঠান? ঠিক কথা বলেছে হরিশ। কাঠ বেড়ালে দিয়ে রামচন্দ্র সাগর বেঁধেছিলেন। দেখেছো বড় বউ, হরিশ ঠিক ধরেছে। আমি বরাবর দেখেছি কিনা, ছেলেবেলা থেকেই ওর বুদ্ধিটা ভারী প্রখর। ভবিষ্যৎ ও যতটা দেখতে পারে অমন আর কেউ পারে না। আমি তো আর একটু হলেই অতগুলো টাকা নষ্ট করে ফেলেছিলাম আর কি। কাল থেকে রমেশ ছেলেদের পড়াতে আরম্ভ করে দিক। খবরের কাগজ মুখে নিয়ে আর সময় নষ্ট করবার দরকার নেই। টাকাটা কি তবে দেবে না নাকি? নিশ্চয়ই না। তাহলে এইভাবে তাকে আশা দেওয়াটা ঠিক হয়নি। আহা, বললেই যে দিতে হবে তার তো কোনো মানে নেই বৌঠান। আমিও তো দাদার সহোদর, আমারও তো একটা মতামত নেওয়া চাই। সংসারে টাকা নষ্ট হলে আমারও তো গায়ে লাগে। তা বুঝেছি, ওটাই তোমার আসল কথা ঠাকুরপো। এরপর শৈলজার শোয়ার ঘরে রমেশ চুপচাপ বসে খবরের কাগজ পড়ছিল। শৈলজা ঘরে এসে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, বড় ঠাকুর তখন তোমায় ডাকছিলেন কেন? ও এমনি। ও, অনেকদিন বুঝি দেখা সাক্ষাৎ হয়নি, তাই দেখেই বিদেয় দিলেন? আরে না না, কিছু প্রয়োজনীয় কথাবার্তাও ছিল। সেই প্রয়োজনীয় কথাবার্তা কি তাই তো জানতে চাইছি। ব্যবসাটা আবার চালু করার জন্য দাদা আরো 1000 টাকা দিতে চান। তা দাদাকে তো জানো, কোনো কথাই তার মনে থাকে না। টাকা দিলেন ব্যবসা করার জন্য, এখন বলছেন খড়ের, দিলেন পাটের। তা পাটকে খড় বলেই মেনে নিয়ে এলে তো? তা নিয়ে এলাম বই কি, ওই নিয়ে তো আর দাদার সঙ্গে তর্ক করতে পারি না। তা বেশ করেছ। তা কি ঠিক করলে, ব্যবসাই করবে?
হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? দাদা যখন বলছেন। কিন্তু আমি বলি কি, টাকা নিয়ে ব্যবসা না করে একটা চাকরি বাকরি জুটিয়ে নেবার চেষ্টা করো না। কিন্তু চাকরি করায় দাদা কি মত দেবেন? সরাসরি মত দেবেন কিনা জানি না, তবে চাকরি যদি তুমি জুটিয়ে নিতে পারো তাহলে অমত করবেন বলেও আমার মনে হয় না। কেন? ব্যবসা করায় তোমার আপত্তি কি? ব্যবসা করায় আমার আপত্তি নয়, বড় ঠাকুরের টাকা নেওয়াতেই আমার আপত্তি। মেজ বড় ঠাকুর যখন এখানে ছিলেন না তখন বড় ঠাকুর যা দিয়েছেন নিয়েছো, কিন্তু আজকে তৃতীয় পক্ষ যখন উপস্থিত তখন দাতা বা গ্রহীতা কারোরই দেওয়া বা নেওয়া উচিত নয়। কিন্তু আমি তো চাইনি, দাদা ইচ্ছে করেই তো দিচ্ছেন। বড় ঠাকুর শিবতুল্য মানুষ, তার তুলনা হয় না। তিনি চান সকলের সুখে স্বচ্ছন্দে থাক, কিন্তু তিনি দিতে চাইলেও তোমার তো নেওয়া উচিত হবে না। বড় ঠাকুর যে টাকা দিতে চাইছেন সে টাকা এখন তার একার নয়, ওতে মেজ বড় ঠাকুরেরও ভাগ আছে। দিদি তো আজ স্পষ্ট জানিয়েই দিয়েছেন, জ্ঞাতি সম্পর্ক ছাড়া তোমার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই। ভুলে যেও না তুমি তাদের খুড়তুতো ভাই। এতদিন পরে আজ এ কথা উঠছে কেন শৈল? এতদিন বুঝতে পারিনি দিদি আমার আপনার যা নন, আর বড় ঠাকুর তোমার আপনার ভাই নন। দিদি আজ এই কথাটা বিশেষ করে জানিয়ে দিয়েছেন বলেই তোমাকে বললাম। বড় বউ? হ্যাঁ, দিদি আজ আমাকে সোজাসুজি বললেন, আপনার যা দেওরকে পর করে দিয়ে যে তোমাদেরকে মাথায় নিয়ে নাচবো তা মনেও করো না। ও বড় বউ রাগের মাথায় কি বলেছেন ও কথা ধরতে গেলে কি চলে? আর তোমাদের খুঁটমুট তো লেগেই আছে। আমাদের খুঁটমুট লেগে আছে তা মিথ্যে নয়, কিন্তু তার মধ্যে কোনোদিন সম্পর্কের ব্যবধান তো দেখা দেয়নি। এমন সময় নীলা আসে, বলে, ছোট খুড়িমা, অতুল আমায় ডেকে কি বলছে জানো? কি বলছে রে? বলেছে ছোট কাকাকে আমায় পড়াতে হবে, আমার মাস্টারকে ছাড়িয়ে দেওয়া হবে, আর মাস্টারকে যে 25 টাকা করে মাইনে দেওয়া হতো সেই টাকা দেওয়া হবে ছোট কাকাকে। আমার শুনে এমন রাগ হলো। এতে রাগ করবার কি আছে নীলা? মাস্টারি সে তো ভালো কাজ। ভালো না ছাই, ছোট কাকা শুধু শুধু ওর মাস্টারি কেন করতে যাবেন? ছোট কাকা কি মাস্টার? সে আরো যেসব কথা বলেছে সে আর তোমায় কি বলবো। অতুল আর কি বলেছে নীলা? সে ভারী খারাপ কথা ছোট কাকা, এবার থেকে ওর সঙ্গে আমরা কেউ কথা বলবো না। ছি, ও কথা কি বলতে আছে মা? না, বলতে নেই বই কি। ও কেন ওসব কথা বলবে? কি কথা বলেছে নীলা? বলে কি ওই মাইনের 25 টাকাও ছোট কাকার হাতে দেওয়া হবে না, দেওয়া হবে মায়ের হাতে সংসারের খরচের জন্য। এরপরও তার সঙ্গে তোমরা কথা বলতে বলবে? এরকম কথা যে বলে তার সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না, কিছুতেই না। এই বলে নীলা বেরিয়ে যায়। শৈল বলে, শুনলে? শুনলাম, কিন্তু করব কি? এ নিয়ে দাদার সাথে তো আমি ঝগড়া করতে পারবো না। ঝগড়া করতে আমিও তোমায় বলি না, আমি বলি এমন একটা উপায় করো যাতে আমরা এই ঝগড়াকে এড়িয়ে চলতে পারি। সেই উপায় আমি করব শৈল। আমি জানি তুমি করবে, আর সেই জন্যেই আমি তোমায় বড় ঠাকুরের কাছে টাকা নিয়ে ব্যবসা করতে বারণ করেছিলাম। তখন আমি বুঝতে পারিনি শৈল, তখন ভেবেছিলাম বৌঠানের ওপর অভিমান করেই তুমি বলছো, কিন্তু এখন দেখছি এ তা নয়, এ পাকা ইমারতে ফাটল ধরেছে। বাড়ির অন্দরমহলের রান্নাঘরের সামনের দালানে নীলা ও সিদ্ধেশ্বরী বসে আছে। রান্নাঘরের মধ্যে শৈলজা রান্নার কাজে ব্যস্ত। বেলা তখন 10টা-11টা। নয়নতারা এসে বলে, এ কি দিদি, এমন করে বসে আছো যে? শরীর কি আজ বড্ড বেশি খারাপ মনে হচ্ছে? ডাক্তারকে খবর দেব? না না, কিছু হয়নি, আজ আমি ভালোই আছি। তোমার কথা তো, দেখি কেমন ভালো আছো। নয়ন কপালে হাত দিয়ে দেখে। সিদ্ধেশ্বরী বলে, নীতি নীতি কি আর দেখবি রে মেজ বউ, সত্যি বলছি আজ আমার জ্বর হয়নি। তা অমন করে বসে আছো কেন দিদি? বেলা হলো, যা হোক 4টি মুখে দেবে চলো। বেলা আর কোথায় রে মেজ বউ, এই তো সবে 11টা। 11টা কি সোজা কথা দিদি? তোমার অসুখ শরীরে যে বেলা 9টার ভেতরেই খাওয়া দরকার। তা হোক মেজ বউ, আমি কোনোদিনই এত শিগগির খাই না। আমার হাতে হেসেল থাকলে আমি দিনটা পেরোতে দিই, আমাদেরই তো সর্বনাশ। তুমি আমার আপনার জন বলেই আজ এ কথাটা বললে মেজ বউ, নইলে আমার আর কে আছে? না দিদি,
আমি বেঁচে থাকতে তুমি যে আমাদের ফাঁকি দিয়ে পালাবে তা হবে না। শৈলজা খুন্তি হাতে রান্নাঘরের দরজার কাছে এসে বলল, এখন কি খেতে দেব? সিদ্ধেশ্বরী কোনো কথা বলল না। নয়নতারা বলে, এরা যেমন দুটিতে সহোদর, তেমনি আমরাও তো দুটো বোন। যেখানে যত দূরেই থাকি না কেন দিদি, আমি যেমন করে নারীর টানে কেঁদে মরবো, আর কি কেউ তেমন করে কাঁদবে? নীলা বিরক্তভাবে বলে ওঠে, উত্তর দাও না মা। ছোট খুড়িমা যে জিজ্ঞেস করছেন তুমি এখন খাবে না খাবে না। মেয়ের মুখ দেখো না, বলছি তো আমি এখন খাবো না। শৈলজা রান্নাঘরের ভেতর চলে গেল। নয়নতারা বলে, এই যে তুমি বললে দিদি, আমি ছাড়া তোমার আর সত্যিকারের কেউ আপনার জন্যেই, এই কথাটা যেন কোনোদিন ভুলে যেও না। হে কি ভুলবার কথা রে মেজ বউ, এতদিন আমি তোকে চিনতে পারিনি তাই। দোষ আমার দিদি, আমি তোমাকে চিনিনি। আর যদি বা জানতে পারলুম, আমরা তোমার পায়ের ধুলো যোগ্যী নই। কিন্তু সে কথা জানাবো কি করে দিদি? তোমার কাছে থেকে তোমার সেবা করব, ভগবান তো সেদিন দিলেন না। আমরা হয়েছি ওই ছোট বউয়ের দু চোখের বিষ। আমি তার 7 গোষ্ঠীকে দুধে ভাতে খাওয়াবো কি নিজে সর্বনাশ করার জন্য? শৈলজা ইতিমধ্যে রান্নাঘরের ভেতর থেকে বারান্দায় এলো। সিদ্ধেশ্বরী বা নয়নতারা তাকে দেখতে পেল না। নীলার কিন্তু চোখ এড়ালো না। সে মায়ের কথা চাপা দেওয়ার চেষ্টা করতে লাগলো। সিদ্ধেশ্বরী যথারীতি বলে চলল, খুড়তুতো ভাই ভাজ, তাদের ছেলে পুলে, এই তো সম্পর্ক। ঢের খাইয়েছি, ঢের পড়িয়েছি, আর না। দাসী চাকরের মতো মুখ বুজে আমার সংসারে থাকতে পারে তো থাক, না হলে চলে যাক। মা কি বকছো পাগলের মতো, চুপ করো না। এই কথা শুনে শৈলজা ধীরে ধীরে রান্নাঘরে চলে গেল। আমরা দুই যাই কথা বলছি, তা তোর কি লা? তুই চুপ করে থাক, ছোট মুখে বড় কথা। ওদের আর দোষ কি দিদি? যেমন দেখছে তেমনি শিখবে তো। কথায় কথায় অনেক বেলা হলো, এইবার খাবার সময় হয়েছে। আমি তোমার খাবার জায়গা করে দিয়ে আসি, আর বেলা করো না লক্ষ্মীটি। এই কথা বলে নয়নতারা চলে যায়। সিদ্ধেশ্বরী আপন মনে বলতে থাকে, আপনার জন বটে মেজ বউ, সে না থাকলে দেখছি এবার আমাকে বিয়ে করে মরতে হতো। এমনি সেবা যত্ন আমার মায়ের পেটের বোন থাকলেও করতে পারতো না। আর অপরকে খাওয়ানো পড়ানো শুধু অধম্যের ভোগ, ভস্যে ঘি ঢালা। মেজ বউকে আমার মুখের কথাটি খসাতে হয় না, হাঁ হাঁ করে এসে পড়ে। আমারই হয়েছে পোড়া কপাল যে এমন মানুষকে আমি পরের ভাঙচিতে পর মনে করেছিলাম। মার কাছ থেকে কদিন হলো একখানা চিঠি এসেছে, তাও যে কাউকে একটু পড়িয়ে শুনবো, আমার সেই উপায়ও নেই। অপরকে খাওয়ানো পড়ানো, তবে কিসের জন্যে? মেজ খুড়িমা সে চিঠি তোমাকে 2-3 বার পড়ে শোনালেন যে মা, আবার কবে নতুন চিঠি এলো? তোর চিঠির কথা শুনলেই ছোট খুড়ি কি মরেছে যে পাড়ার লোক ডেকে এনে চিঠির জবাব লেখাবো? চিঠি লিখবার কি আর কেউ নেই মা, যে আজ এই সংক্রান্তির দিনে তুমি আমার ছোট খুড়িমাকে মরিয়ে দিচ্ছ? তুই যে আমায় অবাক করলি নীলা। ভালাই ষাট, মরবার কথা আমি কখন বললুম? পেটের মেয়ে, সেও আমায় মুখ নাড়া দেয়। কাল যার বিয়ে দিয়ে এনে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমার ছায়া মারায় না, আমার সঙ্গে কথা কয় না। হ্যাঁ তো যে আমি রোগে ভুগছি, তবু তো আমার মরণ হয় না। হাত থেকে যদি আমি 1 ফোঁটা ওষুধ খাই তো আমার অতি বড় দিব্যি। কেন শুধু শুধু দিব্যি দীপান্তর করতে যাচ্ছ দিদি? একখানা চিঠির জবাব লিখবার জন্য এত খোসামত করা কেন? আমাকে হুকুম করলে এতক্ষণে অমন 10খানা চিঠির জবাব লিখে দিতে পারতুম। এসো এসো, খাবে এসো। নয়নতারা জোর করে সিদ্ধেশ্বরীকে টেনে নিয়ে গেল। অপরদিক থেকে শৈলজাকে নিয়ে নীলা রান্নাঘরের ভেতর থেকে বেরোলো। মার কথায় তুমি কিছু মনে করো না ছোট খুড়িমা, অসুখে ভুগে ভুগে মা যেন কিরম একটা হয়ে গেছেন। আর তার উপর মেজ খুড়িমা অষ্টপ্রহর খিটখিট করছেন। তা বললেই বা, ওরা বড়, ওরা যদি কিছু বলেন তাতে কি রাগ করতে আছে? বড় বলে যা তা বলবেন না। আমি কিন্তু মেজ খুড়িমাকে এবার একদিন আচ্ছা করে শুনিয়ে দেব। ছি মা, ও কথা কি বলতে আছে? না, বলতে নেই বই কি, ওই রকম লোককে বললে কিচ্ছু দোষ হয় না।
দেখছেন মার ওই রকম অসুখ, আজ ক মাস ধরে ভুগছেন, আর উনি কেবল এটা ওটা লাগিয়ে মার মন ভাঙিয়ে দিচ্ছেন। তা দিন না, দিদির কথায় আমি কিচ্ছু মনে করি না। ব্যস্তভাবে রমেশ এলো দেখে শৈলজা বলে, কি গো, ফিরে এলে যে? আর বলো কেন, যা ভুলো মন। এই নীলা, চট করে একবার ওপরে যা তো মা। আমার ঘরের খাটের ওপর একটা লম্বা খাম আছে, সেটা নিয়ে আয় তো। নীলা রমেশের ঘরে যায়। মা মঙ্গলচণ্ডী যদি মুখ তুলে চান, তবেই এই অপমানের হাত থেকে হয়তো আমরা রক্ষে পাব। চাকরি পাই আর না পাই, আমার কি মনে হয় জানো শৈল, এখন এখান থেকে দিন কতক আমাদের চলে যাওয়াই ভালো। তা কি হয়? দিদির অসুখ, তাকে ফেলে আমাদের কি যাওয়া উচিত? বৌঠানকে দেখবার তো এখন অনেক লোক হয়েছে। কিন্তু মেজ দিদির উপর ভার দিয়ে আমি কি করে নিশ্চিন্ত হয়ে থাকি বলো? না থাকতে পারলে ছেলেদের পড়ানোর কাজটাই শেষ পর্যন্ত আমাকে নিতে হবে। মেজ বউ মাসকাবারে 25 টাকা মাইনে আমার হাতে দেবেন, আর আমি ঠাকুর চাকর সরকারের মতন হাত পেতে তা নেব, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখবে। অদৃষ্টে যদি তা লেখা থাকে, দেখতে হবে বই কি। ছোট কাজ যদি করতে হয় আপনার লোকের কাছে করতে পারবো না শৈল। যত কষ্ট যত দুঃখই হোক, আমিও তোমায় তা করতে দেব না। এই চাকরিটা জোটে ভালো, নইলে তোমাদের নিয়ে আমি দেশের বাড়িতে চলে যাব। তা না হয় গেলে, কিন্তু খাওয়াবে কি, চালাবে কি করে? ইতিমধ্যে নীলা খামটা নিয়ে এসে রমেশের হাতে দিয়ে বলল, সার্টিফিকেট। ও, পাশ করলে যা দেয়? হ্যাঁ, কিন্তু করে খাওয়ার পক্ষে এগুলোই যথেষ্ট নয়। তবে লোকে পাশ করে কেন? রোজগার করার জন্যই তো। না মা, রোজগারের জন্য পাশ করা নয়, মানুষ হওয়ার জন্য লেখাপড়া শেখাটাই হলো পাশ করা। ঠিক তোমার বাবার মতন সদাশিব মানুষটা হওয়ার জন্য পাশ করা। ও। সিদ্ধেশ্বরীর শোয়ার ঘরে সিদ্ধেশ্বরী বসে আছে। নয়নতারা সিদ্ধেশ্বরীর সেবার কাজে নিযুক্ত। তখন সবেমাত্র সন্ধে হয়েছে। নয়নতারা বলে, ছেলেদের পড়ানোর কথা শুনে ছোট বাবু নাকি খুব রাগ হয়েছে। তেজ করে নাকি বলেছেন, ছেলেপুলের হাত ধরে গাছতলায় গিয়ে দাঁড়াবো, তবু 25 টাকার জন্যে মেজদার কাছে হাত পাততে পারবো না। বলি তেজ করে তো বললি, কিন্তু এতদিন কার খেলি কার পড়লি? বাপ মা তো অল্প বয়সেই মারা গিয়েছিল। বলি দাদারা না থাকলে কে তোকে মানুষ করতো শুনি? ওসব কথা বাদ দাও মেজবউ। 10 বছরের মেয়ে যাকে এনে মানুষ করলুম, সংসার চেনালুম, সে আজ কদিন আমার সঙ্গে কথা কয়নি। বলি আমি তো বড়, আমি যদি একটা কথা বলেই থাকি, তাই বলে আমার সঙ্গে কথা বলা বন্ধ করবি? এমন সময় নীলা ঘরে এসে বলে, আমায় ডাকছিলে মা? হ্যাঁ। কোথায় ছিলি এতক্ষণ শুনি? ছোট খুড়িমার কাছে। ছোট খুড়িমার কাছে তোর এত কি লা যে একদণ্ড আমার কাছে বসতে পারিস না? বসে থাক পোড়ার মুখী, চুপ করে এখানে। ছি মা, বড় হয়েছো, 2 দিন পরে শ্বশুর ঘর করতে চলে যাবে। এখন যে কদিন পাও বাপ মায়ের সেবা করে নাও। মায়ের কাছে বসবে, দাঁড়াবে, সঙ্গে সঙ্গে থেকে 2টো ভালো কথা শিখে নেবে। এখন কি আর যাত্রার সঙ্গে সারাদিন কাটানো উচিত? বাড়ির মধ্যে যাত্রার সঙ্গে সারাদিন আবার কখন কাটাই মেজো খুড়িমা? তুমি কি ছোট খুড়িমার কথা বলছো? আমি কারোর কথাই বলিনি নীলা, আমি শুধু বলছি তোমার রোগা মায়ের সেবা যত্ন করা উচিত। সেবা যত্ন করবে, বরঞ্চ আমি মলেই ওরা বাঁচে। এরা না হয় ছেলে মানুষ দিদি, জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু ছোট বউ তো ছেলে মানুষ নয়, তার তো বলা উচিত। যা নীলা, তোর মায়ের কাছে 2 মিনিট বস গে যা। না সে নিজে একবার আসে, না মেয়েটাকে আসতে দেবে। তোমাকে সত্যি বলছি মেজবউ, আমার এক এক সময় এমন ইচ্ছে হয় যে শৈলর আর মুখ দেখবো না। অমন কথা বলো না দিদি, হাজার হোক সে সকলে ছোট। তুমি রাগ করলে তাদের যা দাঁড়াবার জায়গা নেই। ও হ্যাঁ, ভালো কথা, কথায় কথায় ভুলেই গেছি। এ মাসে উনি 500 টাকা পেয়েছিলেন, তার খুচরো কটা টাকা নিজের হাতে রেখে বাকি টাকাটা তোমাকে দিতে বললেন। নয়নতারা আঁচল থেকে টাকা বের করে সিদ্ধেশ্বরীর হাতে দিলেন। সিদ্ধেশ্বরী সবিস্ময়ে টাকা হাতে নিয়ে বললেন, টাকা? কিসের টাকা মেজবউ? ওই যে বললুম, তোমার দেওর গো কাল পেয়েছিলেন, তাই বললেন এটা বড় বউকে দিয়ে এসো। নীলা,
চট করে যা তো মা, তোর ছোট খুড়িমাকে একবার ডেকে দে তো, এ টাকাগুলো সে তুলে রাখুক। ব্যস্তভাবে নীলা চলে গেলে নয়নতারা বলে, এখন থেকে নিজে একটু শক্ত হওয়ার চেষ্টা করো দিদি, টাকা পয়সা নিজের হাতেই রাখবার চেষ্টা করো। ও জিনিসটা এতই খারাপ যে পরকে দিয়ে বিশ্বাস নেই। আমাদের পাড়ার ওই যে যদুবাবু গো, ওই গোপাল বাবু, হারান সরকার, কেউ তো আমাদের বড় ঠাকুরের অর্ধেকও রোজগার করে না, তবুও তাদের কারোর ব্যাংকে লাখ টাকার কম জমা নেই গো। আর তাদের বউদের হাতেও ওই 10-20 হাজার টাকা জমেছে। তুমি কি করে জানলে মেজ বউ? আরে তোমার দেবর যে ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করেছিল গো, তারা সব তোমার দেওরের বন্ধু কিনা। তাই তো কাল গোপাল বাবুর স্ত্রী আমার কথা শুনে তো বিশ্বাসই করলেন না, বললেন এ কি আবার একটা কথা হলো মেজ বউ, তোমার ভাসুর এত টাকা রোজগার করেন আর তোমার দিদির হাতে টাকা নেই। আলমারি, বাক্স, প্যাকরা, সিন্দুক খুলে তুমি দেখতে পারো মেজ বউ, সংসার খরচের টাকা ছাড়া কোথাও যদি একটা বাড়তি পয়সা থাকে, যা করবে সে তো ওই ছোট বউ। এমন সময় শৈল ঘরে এসে বলে, আমায় ডাকছিলে দিদি? হ্যাঁ দিদি, ডাকছিলাম বই কি, অনেকগুলো টাকা বাইরে রয়েছে, তাই নীলাকে বললুম তোর ছোট খুড়িমাকে একবার ডেকে দে, টাকাগুলো তুলে রাখুক। এই নে। সিদ্ধেশ্বরী বালিশ বিছানার তলা থেকে অনেকগুলি নোট খুঁজে খুঁজে বের করলেন। পরে সেই টাকার সঙ্গে নয়নতারার দেওয়া টাকা শৈলজাকে দিলেন। শৈলজা আলমারি খুলে টাকা রাখল। নয়নতারা লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, কাল তোমার দেওর বলছিলেন যে জ্যাঠতো তো খুঁড়তো তো ভাই তো নয়, এ মায়ের পেটের ভাই, মাসে মাসে যদি এমনি করে অন্তত ওই 400-500 টাকাও দাদাকে সাহায্য করতে পারি তো অনেক উপকার। তাই তো উনি বলছিলেন বউটান মুখ ফুটে যেমন কারুর কাছে কিছু চান না, তাই বলে কি নিজেদের বিবেচনা থাকবে না? যার যেমন শক্তি কাজ করে তাকে সাহায্য করা উচিত, নইলে বসে বসে ওই গুষ্টি শুদ্ধ কেবল খাবো আর ঘুমোবো, তা করলে কি চলে? তোমারও তো দিদি, আরে হরিমণির জন্য তো কিছু সংস্থান করে যাওয়া চাই নাকি? সব বসে এমনি করে উড়িয়ে পুড়িয়ে দিলে তো চলবে না। সত্যি করে বলো দিদি, ঠিক কি না? হ্যাঁ, তা সত্যি বই কি। শৈলজা ইতিমধ্যে আঁচল থেকে চাবির রিংটা খুলে সিদ্ধেশ্বরীর পায়ের কাছে রেখে দিয়ে চলে যাচ্ছিল। সিদ্ধেশ্বরী রেগে আগুন হয়ে কোনো রকমে আত্মসংবরণ করে বলল, এটা কি হলো ছোট বউ? পরের টাকার হিসেব রাখার মতন বিদ্যে বুদ্ধি আমার নেই দিদি, তাই কদিন ধরেই ভেবে দেখছিলুম এ চাবি আর আমার কাছে রাখা ঠিক হবে না। অভাবেই মানুষের স্বভাব নষ্ট হয়, আমার অভাব চারিদিকে, মতিভ্রম হতে কতক্ষণ। কি বলো মেজদি? আমাকে আর মিছে জড়াও কেন বাপু, আমি কোনো কথাতেই নেই ছোট বউ। তা মতিভ্রমটা এতদিন হয়নি কেন, শুনতে পাই কি? একটা জিনিস হয়নি বলে যে কখনো হবে না তারও তো কোনো মানে নেই দিদি। এমনি তো তোমাদের শুধু খাচ্ছি পড়ছি না, না পারি গতর দিয়ে সাহায্য করতে, না পারি পয়সা দিয়ে সাহায্য করতে, কিন্তু তাই বলে কি চিরকাল করা ভালো? এত ভালো কবে থেকে হলি না? এত ভালো মন্দের বিচার একদিন তোর কোথায় ছিল? কেন শুধু শুধু কথা বাড়িয়ে শরীর খারাপ করছো দিদি? তোমারও আর আমাদের নিয়ে ভালো লাগছে না, আমার নিজেরও আর ভালো লাগছে না। দিদির না হয় ভালো না লাগতে পারে, কিন্তু তোমার ভালো লাগছে না কেন গো ছোট বউ? শৈলজা জবাব না দিয়ে চলে যাচ্ছিল। সিদ্ধেশ্বরী চেঁচিয়ে বলল, বলে যা মুখ পুরি, কবে বিদেক হবি? আমি হরিণ লুট দেব। আমার সোনার সংসার ঝগড়া বিবাদে একবারে পুড়িয়ে ঝুড়িয়ে দিলি। মেজ বউ কি সাদে বলে যে কোমরের জোর না থাকলে মানুষের এত জোর হয় না। কত টাকা ওরে, কত টাকা তুই আমার চুরি করেছিস তার হিসেব দিয়ে যা। শৈলজা ফিরে দাঁড়ালো। সে ব্যথায় ফেটে পড়ে বলল, হিসেব দিতে বলো না দিদি, হিসেব দিতে বলো না। আমার সব হিসেব ভুল, আমার যে সব হিসেব ভুল। কাঁদতে কাঁদতে সে দৌড়ে চলে গেল। সিদ্ধেশ্বরী রাগে কাঁদতে কাঁদতে বলল, হতভাগে কি আমি এতটুকু এনে মানুষ করেছিলাম মেজ বউ, সে আমাকে এমনি করে অপমান করে চলে গেল। কর্তারা বাড়ি আসুন,
ওকে যদি আমি আজ উঠোনের মধ্যে জ্যান্ত না পুঁতি, তবে আমার নাম সিদ্ধেশ্বরী নয়, সিদ্ধেশ্বরী নয়। রাত্রি তখন 9টা। গিরিশের বসবার ঘরে গিরিশ মামলা সংক্রান্ত কাগজপত্র মনোনিবেশ সহকারে পড়ছিল। এমন সময় হরলাল এসে বলে, বাবু শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, বল। কাজের সময় বিরক্ত করিস নে, বড়মার কাছে যা। আগে বড়মার কাছে গিয়ে তো কিছু হবে না, আপনি যদি... তা আমি কি করব? আমার দ্বারা কিছু হবে না, আমি ও সংসারের ব্যাপারে নেই। কিন্তু আপনি একটু নজর না দিলে তো সংসারটা ভেঙে যায় বাবু। ছোট বৌমাকে বলগে না, যা, তিনি সব জোড়া লাগিয়ে দেবেন। আর ছোট বৌমাকে তো অনেক করে বললাম, তিনি কিছুতেই যে রাজি হচ্ছেন না। তাহলে আমি আর কি করব? আপনি যদি অনুমতি করেন তাহলে না হয় আমি ওদের সঙ্গে যাই। যাবে না তো কি, আলবাত যাবে। দেখতে পাচ্ছ না যে আমি কাজ করছি? হরলাল দুঃখিত মনে চলে গেল। গিরিশ পুনরায় কাজে মনোনিবেশ করল। রমেশ ঘরে এসে বলে, দাদা। কে? ও রমেশ, কি খবর? বলছি আপনার কাছে একটা পরামর্শ করতে এলাম। বলো। আমি ভাবছিলাম কি যে আমি না হয় দিন কতক দেশের বাড়িতে গিয়েই থাকি। কেন? ম্যালেরিয়া, জ্বর আর পেট জোড়া পিলে আনবার জন্য? দেশে তো অনেকেই রয়েছে দাদা, সাবধানে থাকলে ম্যালেরিয়া হবে কেন? না হলে থাকতে পারো। বাড়িতে না থাকলে এরপর ঘরদোরগুলো পড়ে যেতে পারে, আর জমি জমাগুলোও নয় ছয় হয়ে যেতে পারে। তাছাড়া আমারও তো এখানে এখন কোনো কাজ নেই, তাই ভাবছিলাম। তা বেশ তো, মনিরও কলেজ এখন বন্ধ রয়েছে, সে যদি যেতে চায় তো তাকেও নিয়ে যেতে পারো। আচ্ছা দাদা। রমেশ চলে যাচ্ছিল। আর দেখো, হরলালকেও সঙ্গে নাও, কখন কি দরকার হয় তা তো বলা যায় না। জি আজ্ঞে। রমেশ চলে যায়। একটু পরে সিদ্ধেশ্বরী এসে বলে, ওগো শুনছো? বলি শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, জরুরি কাজটা আগে সেরে নি। তোমার কাজকর্ম করে লাভটা কি আমায় বলতে পারো? কেবল শুয়োরের পালগুলোকে খাওয়াবার জন্যই কি দিবারাত্রি তুমি খেটে মরবে? না না, আর দেরি নেই, এই তো এইটুকু দেখে নিয়েই চলো, খেতে যাচ্ছি। খাওয়ার কথা কে তোমাকে বললে? আমি বলছি ছোট বউরা যে বেশ গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবার মতলব করেছে। এতদিন যে তাদের এত করলে, একদিনে কি সব শেষ হয়ে যাবে? ওদের যাবার খবর শুনেছ কি? হ্যাঁ হ্যাঁ শুনেছি বই কি। ছোট বৌমাকে বেশ ভালো করে গুছিয়ে নিতে বলো, কখন কি দরকার হয় বলা তো যায় না। হরলালকে ওদের সঙ্গে দাও, আর মনি যদি যেতে চায়। বলি আমার একটা কথাও কি তোমার কানে তুলতে নেই? আমি কি বলছি আর তুমি কি জবাব দিচ্ছ? বলছি ছোট বউরা যে বাড়ি থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন তারা আমি কি জানি। ওহো, মনে পড়েছে, দেশের বাড়িতে। তা তো যাচ্ছেনি, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎটা ভেবে দেখেছো কি? দেখো, বর্তমান নিয়ে এখন এত ব্যস্ত যে ভবিষ্যৎ ভাববার সময় নেই। হ্যাঁ তা বুঝেছি, নইলে আমার পোড়া কপাল এমন করে পুড়বে কেন? বলি এত বছর ঘর করে আজ এটা হঠাৎ আবিষ্কার করলে নাকি? নয়তো কি, আজ যদি তুমি চক্ষু বোঝো, আমি না হয় কারোর বাড়ির দাসী বৃত্তি করে খাবো, সে যে আমাকে করতেই হবে সে আমি বেশ জানি। কিন্তু আমার মনি, হরি, তারা দাঁড়াবে কোথায়? তার হরে, কোথায় গেলি রে? হরি কি আবার শুধু শুধু ডাকছো কেন? শুধু শুধু ডাকছি? আরে এর একটা ব্যবস্থা করা দরকার তো। কি ব্যবস্থা করবে শুনি? যাতে লেখাপড়া শিখে মানুষ হয়। এই কথার মধ্যে হরিচরণ এসে বলে, আমায় ডাকছিলেন বাবা? হ্যাঁ ডাকছিলুম। হারামজাদা পাজি, ফের যদি তুই ঝগড়া করবি তো ঘোড়ার চাবুক তোর পিঠে ভাঙবো। লেখাপড়ার সঙ্গে সম্বন্ধ নেই, কেবল দিনরাত খেলা 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 আর ঝগড়া ঝগড়া ঝগড়া। মনি কই? জানি না। জানিস নে? মনে করেছিস তোদের বজ্জাতি আমি টের পাই নে? আমার সব দিকে নজর আছে, তা জানিস? কে তোদের পড়ায়? ডাক তাকে। আমাদের থার্ড মাস্টার ধীরেন বাবু তো সকালে পড়িয়ে যান। সকালে কেন? রাত্রে পড়ায় না কেন শুনি? আমি চাই না এমন মাস্টার। যা যা, মন দিয়ে পড়কে যা, হারামজাদা বজ্জাত। হরিচরণ কাঁদো কাঁদো হয়ে চলে গেল। গিরিশ সিদ্ধেশ্বরীকে বলল, দেখেছ আজকালকার মাস্টারগুলোর স্বভাব, কেবল টাকা নেবে আর ফাঁকি দেবে।
ভালো করে পড়াবে না, শুদ্ধ ফাঁকি দেবার মতলব। রমেশকে বলে দিও কালই যেন ও মাস্টারকে জবাব দিয়ে পরান মাস্টারকে রেখে দেয়। মনে করেছে আমার চোখে ধুলো দিয়ে সে এড়িয়ে যাবে। ধুলো আর দেবে কি? ধুলোই তো তোমার দুটো চোখ খুব বুঝে আছে। হ্যাঁ, এই বলে সিদ্ধেশ্বরী চলে যায়। এদিকে শৈলজার ঘরের সামনে বাক্স, বিছানা ও সাংসারিক জিনিসপত্র এবং একটি হ্যারিকেন পড়ে আছে। শৈলজা একখানি চওড়া লালপার শাড়ি পরে কানাই ও পটলকে তেমন ফর্সা জামাকাপড় পরিয়ে ঘরের বাইরে এসেছে। নীলা তা লক্ষ্য করছিল। রমেশ গাড়ি ডাকতে গিয়েছিল। হরলাল তার প্রয়োজনীয় জিনিস আনবার জন্য গেছে। নীলা শৈলজাকে বলল, আমি তোমার সঙ্গে যাব ছোট খুড়িমা। আজ আর আমার সঙ্গে যায় না মা, এর পরে যেও। না, আমি আজই যাব। তাহলে তুমি কানাই আর পটলকে নিয়ে যাচ্ছ কেন? ওরা কি আমায় ছেড়ে থাকতে পারে? না, পারে না বই কি। সেবার তুমি যখন তোমার মাসিমার বাড়ি পটলডাঙ্গায় গেলে, কানাই পটল তো তখন মায়ের কাছেই ছিল। সেই ভালো মা, দিদি বরং তোমার সঙ্গে যাক, আমি বরং থাকি। তা হয় না কানাই, তোমাকে পটলকে সঙ্গে না নিয়ে আমি যাব না। তোমরা আজকাল বড্ড দুষ্টু হয়েছ। কিচ্ছু দুষ্টুমি করবো না মা, তুমি বরং এসে বড় মাকে জিজ্ঞাসা করো। সেই ভালো, কানাই থাক, আমি যাই। তুমি চলে যাও না ছোট খুড়িমা, আমি চট করে জামা কাপড়টা বদলে এক্ষুনি আসছি। এই বলে নীলা তাড়াতাড়ি চলে যায়। কানাই বলে, তাহলে আমি থাকি মা? না, তোমাকে থাকতে হবে না। দিদির শরীর খারাপ, তুমি তাকে বড্ড জ্বালাতন করো। তোমাকে আমি কিছুতেই রেখে যাব না। চলো দিদিকে প্রণাম করে আসি। শৈলজা কানাই ও পটলকে নিয়ে দু এক পা এগোতেই হরলালকে আসতে দেখে শৈলজা বলে, গাড়ি এসেছে হরলাল? হ্যাঁ ছোট মা, ছোটবাবুর গাড়িও নিয়ে এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। তুমি ততক্ষণ মোটঘাটগুলো গাড়িতে তুলে দাও, আর ছোটবাবুকে বলো দিদিকে এসে প্রণাম করে যেতে। আচ্ছা মা। শৈলজা কানাই ও পটলকে নিয়ে যায়। হরলাল মোট নিয়ে বের হতে গেলে সিদ্ধেশ্বরী এসে বলে, ছোট বউ কি সত্যি চলে যাচ্ছে হরলাল? হ্যাঁ মা, ছোটবাবু গাড়িও ডেকে এনেছেন। ও আচ্ছা, তুই বল হরলাল, কি এমন কথাটা আমি বলেছিলাম? নিজ বউ না হয় অবুঝ, কিন্তু তুই তো অবুঝ নস। তোকে তো আমি এতটুকু এনে মানুষ করেছি। তোর উপর বিশ্বাস করে আমি যে সব পোষ্য ছেড়ে দিয়েছি, সে কেন? তোর ওপর জোর আছে বলেই না? সে তো ঠিক কথা মা, কিন্তু তুই সেই কথাটা ধরে বসে থাকলি, আমার মনের কথাটা বুঝতে পারলি না। যাক, আমি আর কিচ্ছু বলতে চাই না। ধর্ম আছে, ভগবান আছেন, তিনি এর বিচার করবেন। ছোট বাবুকে আমি তো বলেছিলাম বড় মা, যে সংসারে থাকতে গেলে এরকম তো হয়েই থাকে। তা আমার কথা তো শুনলেই না। তুই বুঝমান, তোকে আর কি বলবো বাবা। সঙ্গে যখন যাচ্ছিস দেখিস ওদের যেন কোনো অসুবিধে বা কষ্ট না হয়। সে আর বলতে, দেখবার জন্যই তো যাচ্ছি বড় মা। পটলটা সন্ধেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ে, তুলে না খাওয়ালে ওর খাওয়াই হয় না। আবার কানাইটা হাত পেটা খেয়ে উঠে পড়ে। ওর জন্য তুমি কিচ্ছু ভেবো না বড় মা, আমি সব দেখব। যাই, গাড়ি এসে গেছে, মোটঘাটগুলো তুলে দিগে। ছোট বউ বুঝি ছেলে দুটোকে নিয়ে গাড়িতে গিয়ে উঠেছে? না, তিনি তো আপনাকে পেন্নাম করতে এই দিকেই গেলেন। আর পেন্নামে কাজ নেই, সকলের ছোট হয়ে আছে, সকলের বড় হয়ে আজ আমি। হরলাল ইতিমধ্যে মোট নিয়ে চলে গেল। পটল ও কানাইকে নিয়ে শৈলজা এলো। গলায় আঁচল দিয়ে সিদ্ধেশ্বরীকে প্রণাম করল। এর মাঝে রমেশও এসে প্রণাম করল। শৈলজা কানাই ও পটলকে বলল, বড় মাকে প্রণাম করো। ওদের প্রণামের অপেক্ষা আমি করব না। ওদের ওপর আমার যে আশীর্বাদ আছে তা চিরদিন থাকবে। ওরা বড় হোক, মানুষ হোক, সত্যি সুখী হোক। কিন্তু কিন্তু এটাই কি উচিত ছিল ছোট বউ? মার কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে যাওয়া? আমি কিছুই বলতে চাই না। যিনি দিন রাত করছেন তিনি এর বিচার করবেন। কানাই পটলকে নিয়ে রমেশ ও শৈলজা বেরিয়ে গেল। সিদ্ধেশ্বরী উচ্চস্বরে কেঁদে বলতে লাগলো, কি এমন আমি বলেছিলাম যার জন্য এমনি করে চলে যেতে হবে? বড় হয়ে আমি না হয় পাই ধরিনি, তাই বলে ভুল যা করেছি
তাকে আমি স্বীকার করিনি। আমাকে না হয় বললেই হতো, দিদি এটা তোমার অন্যায় হয়েছে, আমি ঠিক মেনে নিত। তাই বলে ওই মামরা 2 মাসের ছেলেটাকে, যাকে আমি বুকের কাছে রেখে 1.5 বছরের করেছিল, তাকে এমনি করে নিয়ে যাওয়া। তখন তুই কোথায় ছিলি? আমি তোকে মানুষ করেছিলাম। ইতিমধ্যে নয়নতারা এসে সমস্ত ব্যাপারটা দেখে সিদ্ধেশ্বরীর অজ্ঞাত সারে বেরিয়ে গেল। নীলা ভালো জামা কাপড় পরে এসে মাকে দেখে বলল, ছোট খুড়িমা কোথায় গেলেন মা? তারা চলে গেছে। ছোট খুড়িমা চলে গেলেন? পটল, কানাই? তারা সবাই চলে গেছে মা, সবাই চলে গেছে। আমি যে ছোট খুড়িমার সঙ্গে যাব বলে ছুটে এলাম মা। সে পাশানি, তাই নিয়েও গেল না, থেকেও গেল না। সিদ্ধেশ্বরীর শোবার ঘরে তখন রাত্রি 11টা-12টা। সিদ্ধেশ্বরী বিছানার ওপর বালিশে হেলান দিয়ে বসেছিল। খাটের অদূরে একটি ইজি চেয়ারে বসে গিরিশ মনোযোগ সহকারে ব্রিফ পাঠ করছিলেন। পাশে একটি টেবিল ল্যাম্প জ্বলছিল। সিদ্ধেশ্বরী বলে, কানাইয়ের শোয়া খারাপ, তাকে নিয়ে ওরা মেঝেই শোয় কি খাটে শোয় কে জানে। খাটে শোয়ালে নিশ্চয়ই একদিন পড়ে গিয়ে হাত পা ভাঙবে। হ্যাঁ, কার পা ভাঙলো? ভাঙেনি, কিন্তু খাট থেকে পড়ে গিয়ে তো ভাঙতে কতক্ষণ। তা সরে বসো। আরে আমি সরে বসতে যাব কেন? কানাইয়ের শোয়ার খারাপ তাই বলছি। ও, পটলাটার রাত্রিবেলায় খিদে পায়, ঘুম থেকে উঠে 2টো রসমুক্তি না খেলে তার ঘুম হয় না। মার যা স্বভাব, তাকে উঠে খাওয়াবে কিনা কে জানে। ছেলেটা হয়তো খিদে এতক্ষণে ছটফট করছে। বলো, ঠিক বলছি না? তা হতে পারে। হতে পারে নয়, এ হয়ে বসে আছে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। তা হবে, কিন্তু ওদের ভরসায় এইভাবে কি ছেলে দুটোকে ওখানে ফেলে রাখা উচিত? না না, কখনোই নয়। নয় তো মালুম, কিন্তু তার ব্যবস্থা কি কিছু করেছো? যা হোক, একটা কিছু করতে হবে বই কি। কিন্তু সে কবে? আচ্ছা, পটল কি শৈল না হয় নিয়ে গেল, কিন্তু কানাই তো তার পেটের ছেলে নয়, সতীনপো, তার উপর শৈলর জোর কি? কিছুই নয়। তাহলে আমরা তো তার নামে নালিশ করতে পারি। পারি বই কি। নালিশ করলে নিশ্চয়ই তার সাজা হবে। তা হবে। আচ্ছা, সে যেন হলো, কিন্তু পটল ওর পেটের ছেলে হলে কি হয়? আমি তো ওকে মানুষ করেছি। হাকিমকে যদি বুঝিয়ে বলা যায় যে সে আমাকে ছাড়া থাকতে পারে না, তাছাড়া আমার কথা ভেবে ভেবে তার শক্ত অসুখ হতে পারে, তাহলে হাকিম কি রায় দেবে না যে সে তার জ্যাঠাই মার কাছে থাকুক? সিদ্ধেশ্বরী গিরিশের উত্তরের অপেক্ষা করতে লাগলো, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় বিরক্তভাবে বলল, বলি কি বলছি শুনতে পাচ্ছ না? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি হাকিম কি রায় দেবে না? নিশ্চয়ই না। কেন নয়? মা বলেই সে যে ছেলেকে মেরে ফেলবে এমন তো কোনো হুকুম নেই। মেজ ঠাকুরপোকে দিয়ে কাল যদি উকিলের চিঠি দিই, কি হয় তাহলে? হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। কিন্তু কথায় কথায় অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আমি বরং কাগজপত্রগুলো নিয়ে ও ঘরে গিয়ে পড়ি গে যাই। কাল যদি আমি মেজ ঠাকুরপোকে দিয়ে উকিলের চিঠি না দেওয়াই, তবে আমার নাম সিদ্ধেশ্বরী নয়। এখন সিদ্ধিদাতা গণেশ তোমার চোখে ঘুম দিলেই বাঁচি। গিরিশ ঘর থেকে বের হওয়ার সময় দরজার কাছে সুইচটি অফ করে ঘর থেকে বেরোলো। পরের দিন সকালে সিদ্ধেশ্বরী ক্লান্ত ও চিন্তিত মনে একাকী খাটের ওপর বসে আছেন। হরিশ ব্যস্তভাবে ঘরে ঢুকে বলে, কি ব্যাপার বৌঠান, সকালবেলাতেই তলব? একটি জরুরি বিষয় পরামর্শের জন্য। বসো মেজ ঠাকুরপো। দেখো, দেরি করলে চলবে না। এক্ষুনি ছোট ঠাকুরপোদের নামে একটা উকিলের চিঠি লিখে দারোয়ানকে দিয়ে পাঠিয়ে দাও। আর চিঠির মধ্যে বেশ কড়া করে জানিয়ে দাও যে 24 ঘন্টার মধ্যে আমরা এর জবাব না পেলে নালিশ করব। সে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি বলতো বৌঠান? মানে কি কি জিনিস নিয়ে সরে পড়লো?
গয়নাগাঠি কিছু নিয়ে পালায়নি তো? না। নগদ টাকা? তাও না। বাসন কোসন, মানে দাবিটা একটু বেশি করে দেওয়া চাই, বুঝলে না? তার দাবিটা একটু বেশি ঠাকুরপো, তবে ওসব কিছু না। আমি কানাই আর পটলকে ওদের কাছ থেকে ফিরিয়ে আনতে চাই, কেননা কানাই ছোট বউয়ের পেটের ছেলে নয়, আর পটলকে তো আমি মানুষ করেছি। কাজী আমার অমতে ছোট বউ তাদের নিয়ে তো যেতে পারে না। এই আমার দাবি, এই আমার নালিশ। তুমি খেপেছ বৌঠান? আমি বলি বা আর কিছু? আরে তাদের ছেলে তারা নিয়ে গেছে, তা তুমি করবে কি? তো তোমার দাদাজি বলেন নালিশ করলে তাদের সাজা হয়ে যাবে। দাদা? না 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 না, দাদা এমন কথা বলতেই পারেন না, তোমাকে তামাশা করেছেন। এতটা বয়স হলো তামাশা কাকে বলে বুঝি না ঠাকুরপো। তোমার মনোগত ইচ্ছে নয় যে ছেলে দুটোকে আমার কাছে আনি, তাই কেন স্পষ্ট করে বলো না? তুমি ভুল বুঝছো বৌঠান, এই নিয়ে নালিশ চলে না। বেশ, তুমি না পারো, আমি মনিকে পাঠিয়ে নগেন উকিলের কাছ থেকে লিখিয়ে আনছি। আরে কোনো উকিলে এই ব্যাপার নিয়ে চিঠি দেবে না বৌঠান। তবে তাকে যদি জব্দ করতে চাও তাহলে অন্য কোনো দাবি দাওয়া উত্থাপন করে বা বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে তাকে জব্দ করা যেতে পারে, আর আমাদের উচিত এখন তাই করা। তোমার উচিত তোমার থাক ঠাকুরপো, আমার 3 কালে কি 1 কাল টেকেছে, এখন আমি মিথ্যে দাবি দাওয়া উত্থাপন করতে পারবো না। তবে আর আমি কি করব? এই বলে হরিশ ঘর থেকে বেরিয়ে গেল। একটু পরে সরকার মশাই এসে বলে, মা। কে? ও গণেশ। হ্যাঁ মা, এই হিসেবটা দেখো গণেশ, তোমার কি হিসেব দেওয়ার একটা সময় অসময় নেই? কি করি মা, আপনাদের টাকা নিয়ে নাড়াচাড়া করি। গরিব মানুষ, পাছে টাকা পয়সার গন্ডগোল হয়ে যায়, তাই তাড়াতাড়ি হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে খালাস হতে চাই। কিন্তু আমারও তো একটা সময় অসময় আছে গণেশ। দাও, কি হিসেব দেবে দাও। আপনি আমায় খরচের জন্য যা দিয়েছিলেন তার মধ্যে মণিহারি দোকানে বাকি ছিল 12 টাকা, মেজমার ছেলে মেয়েদের স্কুলের মাইনে বাবদ দিয়েছি 30 টাকা, আর খুচরো খরচ হয়েছে 8 টাকা, বাজারে দেনা আছে 2 টাকা। 12 ঘন্টা টাকা আমি তোমায় দিলাম, তাতেও আবার দেনা রেখে এলে গণেশ? আগে মেজমার কটা খুচরো জিনিস কিনতে 2 টাকা দেনা হয়ে গেল। তাহলে মোট খরচ হলো কত তাই শুনি? আগে 50 টাকা। দেখো গণেশ, আমি লেখাপড়া জানি না বলে যে তুমি আমাকে বোকা বুঝিয়ে যাবে তা মনে করো না। 12 ঘন্টার ওপর মোটে 2 টাকা বেশি খরচা হয়েছে বলে 50 টাকা সবই খরচ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। সত্যি আর কিচ্ছু নেই, বরং 2 টাকা ধার হয়েছে। তাহলে তুমি বলতে চাও এই 12 ঘন্টা টাকার উপর আরো 2 টাকা ধার হয়েছে? আগে হ্যাঁ, বিশ্বাস না হয় দিদিমণিকে ডেকে হিসাবটা। নীলাকে ডেকে হিসেব বুঝতে হবে বুঝি? সে কি আমার চেয়ে বেশি বুঝবে? না গণেশ, ওসব ভালো কথা নয়। শৈল নেই বলে যে তোমরা যা ইচ্ছে তাই করে হিসেব দেবে তা হবে না। সে যদি আজ থাকতো তাহলে কি আমাকে এত ঝঞ্ঝাট পোয়াতে হতো? পুরান মুখিকে 10 বছরের বউ করে ঘরে আনলুম, বুকে করে মানুষ করলুম, এখন সে তেজ করে বাড়ির 2 ছেলেকে নিয়ে চলে গেল। তা যাক, আমিও খবর রাখছি, কানাই পটলের কোনো দিন যদি এতটুকু অসুখ হয়েছে শুনতে পাই, তাহলে দেখবো সেদিন কেমন করে সে ছেলে দুটোকে আটকে রাখে। তা দাঁড়িয়ে রইলে কেন গণেশ? এখন যাও, দুপুরবেলা মনে করে বলে যেও এতগুলো টাকা কি করলে। আচ্ছা মা। সরকার মশাই বেরিয়ে গেলে নয়নতারা এসে বলে, গণেশকে কি বলছিলে দিদি? এই সব হিসেব পত্র, যে ঝঞ্ঝাট আমি মোটেই সহ্য করতে পারি না। তা বেশ তো, তুমি বা এত ঝঞ্ঝাট সহ্য করবে কেন? ছোট বউ না হয় নেই, কিন্তু আমি তো রয়েছি। তুমি যদি বলো তাহলে আমি না হয় কাল থেকে হিসেব পত্র দেখব। আমার কাছে কারো চালাকি করে ভুল হিসেব দেওয়ার উপায় নেই। বেশ তো বেশ, কাল থেকে তুমি হিসেব রেখো মেজো বউ,
আমার এই অসুখ শরীরে এত হাঙ্গামার ভালো লাগে না। শৈল ছিল, যেখানকার যত টাকা তার হিসেব রাখা, খরচ করা, এ সমস্ত সেই করত। এ সমস্ত কি আর আমার দ্বারা হয়? বেশ, এখন থেকে না হয় তুমি এসব করো মেজবউ। সিদ্ধেশ্বরীর আঁচলের চাবিটা হাতে ছিল। নয়নতারা হাত বাড়ালো, ভাবল তিনি বোধহয় চাবিটি তাকে দেবে, কিন্তু সিদ্ধেশ্বরী চাবি তো তাকে দিলেনই না, বরং চাবিটা আঁচলে আরো শক্ত করে বেঁধে কাঁধের ওপর ফেললেন। ছোট বিষ্ণুপুর গ্রাম, সেখানে রমেশদের পৈতৃক বাড়ি। অন্দরমহল, উঠানের মাঝখানে পাতকুয়া, দুই দিকে ঘরের সংলগ্ন খোলা দালান। বাড়িটার চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। তখন দুপুরবেলা উঠোনের মাঝে একটা প্রৌঢ় লোক প্রবেশ করল। তার নাম বেহারি। তার সাজসজ্জা অদ্ভুত রকমের। গায়ে বহুবিধ রঙের একটি বেনিয়ান, পরনে গৈরিক বাস, হাতে ও গলায় কড়ির মালা, গলায় ছোট্ট একটা চামর ঝুলছে, পায়ে ঝাঁঝর, মাথার চুল চূড়ো করে বাঁধা, তাতে ময়ূরপুচ্ছ গোঁজা। হঠাৎ নৃত্যের ভঙ্গিতে উঠোনের মাঝে আপন মনেই বলল, রোগ বালাই দূরে থাক, কর্তাগিন্নি সুখে থাক, সংসারের হোক বারন্ত, আমি যেন হই পয়মন্ত। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে হরলাল এসে বলে, ও হে পয়মন্ত, আস্তে আস্তে সরে পারো দেখি বিহারি। আমি এলে তুমি ওরকম করো কেন বলো দেখি? সময় নেই, অসময় নেই, তুমি বা ওরকম ঘুঙুর বাজিয়ে আসো কেন বলো দেখি? বেশ করি আসি, মা ঠাকুরন দাদা বাবুরা ভালোবাসেন তাই আসি। তাও অন্তদিন এসো, আজ এখন যাও। ছেলে দুটো জ্বরে কোঁকো করছে, মা তাদের কাছে বসে আছেন, আজ আর দেখা হবে না। তোমার কথায় দেখা হবে না? বলি তুমি কি বাড়িরও কর্তা নাকি? মার আবার চোপা করে, বেরো বেরো বলছি। খবরদার, অমন কথা বলবে না বলে দিচ্ছি। 5খানা গাঁয়ের লোক আমাকে বলে পয়মন্ত, আমার কল্যাণে হয় লোকের বারন্ত, আর আমাকে বলে কিনা বেরো। বেশ করি বলি, কেন তুই সময় নেই অসময় নেই আসিস? বেশ করবো, আসবো। ঝগড়া শুনে ঘর থেকে বেরিয়ে এসে শৈলজা বলে, কার সঙ্গে ঝগড়া করছো হরলাল? বেহারি পায়ের ওপর পা দিয়ে কৃষ্ণের অনুরূপ ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, মাগো, তোমার এই পয়মন্ত ছেলের সঙ্গে ঝগড়া করছে মা। পয়মন্ত তো কত, ছেলে দুটো রোগে ভুগছে, ভিটে মাটি নিয়ে মামলা চলছে, বাবুর আমার শরীরের দিকে চাওয়া যায় না। হরলাল, তার জন্য ও কি করবে? অদৃষ্ট ছাড়া কি মানুষের পথ আছে? তবেই বলো মা। তুমি কাল এসো বেহারি, ছেলে দুটোর আজ আবার খুব জ্বর এসেছে। কাল বরং তোমার ঘোড়া নিয়ে এসো, ওরা গান শুনবে। সেই ভালো, ঘোড়া আমি বাইরে বেঁধে রেখে দাদাবাবুদের খবর দিতে এলাম। দাদাবাবুরা আমার গান শুনতে বড্ড ভালোবাসে কিনা। আচ্ছা তাহলে আজ আসি মা, কাল আবার আসবো। বেহারি নৃত্যের ভঙ্গিমায় চলে যাচ্ছিল, তার ঘুঙুরের আওয়াজে কানাই ও পটল মুড়ি সুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে এসে উপস্থিত হলো। তাদের দেখে বেহারি সানন্দে ফিরে বলে, এসো এসো দাদাবাবুরা, এসো। বড্ড জ্বর হয়েছে শুনেছি, এসো 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 এসো, তোমাদের মাথায় ঠাকুরের চামর বুলিয়ে দি, সব রোগ বালাই ভালো হয়ে যাবে। গলায় বাঁধা চামরটি কানাই ও পটলের মাথায় বুলিয়ে দিয়ে আগেকার ছড়াটি পুনরায় আবৃত্তি করল। রোগ বালাই দূরে যাক, কর্তা গিন্নি সুখে থাক, সংসারের হোক বারন্ত, আমি যেন হই পয়মন্ত। আজ তোমার ঘোড়া আননি বেহারি? তাই এনেছি বই কি, বেঁধে রেখেছি, ঘাস খাচ্ছে। তা তোমার ঘোড়াটাকে আনো না, একটু গান শুনি। শুনবে? তা আনি। বেহারি নৃত্যের ভঙ্গিমায় চলে গেল। হরলাল সক্রোধে বলল, এই জন্যই তো ওটাকে তাড়াতে চাইছিলাম, ওকে দেখলে দাদাবাবুরা ছাড়তে চায় না। একে সবে জ্বরে কাঁপছে, তার উপর বসে বসে গান শুনলে জ্বর আরো বেড়ে যাবে না মা? গান শুনলে কি আর এমন হবে হরলাল? ও
ওতে তবু ওদের মনটা ভুলে থাকবে। সেখানে একবারই ছেলেমেয়ের মধ্যে ওরা থাকতো, আর এখানে এসে সঙ্গী না পেয়ে মন মরা হয়ে থেকেই ওদের এই রোগ সারছে না। সবই বুঝি মা, কিন্তু সংসারের অবস্থা দেখে ভয় হয়। একে মেজবাবু মামলা মোকদ্দমা করলো, তাই নিয়ে ছোটবাবুকে কোর্ট ঘর করতে হচ্ছে। তার উপরে আবার এই ছেলেদের অসুখ, রোগের ওষুধপত্রি, মামলার খরচ, কোথা থেকে যে কি হবে আমি শুধু তাই ভাবছি মা। ভেবে লাভ নেই হরলাল। ইতিমধ্যে বেহারি ঘোড়ায় চড়ে এলো। ঘোড়া অর্থাৎ ঘোড়ার অনুরূপ বৃহৎ পুতুল কোমরের সঙ্গে বেঁধে নাচতে নাচতে এলো। ত্রেতা যুগে যজ্ঞ ঘোড়া ধরেছিল লব, ওগো রামচন্দ্রের কারিগরি ধরেছিল সব। সে ঘোড়া ধরা দিয়ে ধরে আনে বাপের বেটাকে, বলো না সেই পণ্ডটা শোলকিমা মিলন ঘটাতে। ওই ঘোড়া খায় না কো ঘাস বড় 12 মাস, লোকের বাড়ি বাড়ি আর দুঃখ নিয়ে ছুটে পালায় আনে পরের কারি। বেহারি ঘোড়া নিয়ে নেচে নেচে গান গাইল। কানাই ও পটলের মুখ হাসিতে ভরে গেল। তার গান শুনে ছেলেদের মুখে হাসি দেখে শৈলজা ও হরলালের মুখেও হাসি ফুটল। গীতান্তে বেহারি উচ্চস্বরে বলে ওঠে, চল চল ঘোড়া, ছুটে চল, রোগবালাই নিয়ে চল, আবার অস্ত্রী যাবে, পহে আনবি তবে, হট 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 হট। বলতে বলতে বেহারি চলে যায়। কানাই ও পটল একসঙ্গে বলে, আবার এসো বেহারি, আবার এসো। এদিকে তখন বৈকাল। গিরিশের ড্রয়িং রুমে হরিশ সবেমাত্র কোর্ট থেকে ফিরে নয়নতারার সঙ্গে কথা বলছিল। এত তো করলে, কিন্তু বৌঠানের কাছ থেকে চাবিটা তো আজও আদায় করতে পারলে না। দেখো না পারি কিনা, সংসারের হিসেব হাতে নিয়েছি, চাবি হাতে আসতে আর কতক্ষণ। দেখো, সব তোমার আর চাবিকাঠি আমার, এই প্রবাদ বাক্যটা বৌঠান না আবার তোমার উপর দিয়ে চালান। চালালেই হলো। মনে রেখো আমি উকিলের বউ। তুমিও মনে রেখো বৌঠানও কিন্তু উকিলেরই বউ। সে কথা মানি, কিন্তু দিদির মতো একেবারে নিরেট নই। পেটে আমার একটু বিদ্যে আছে। ওই ছোট বউ ওই বিদ্যেটুকুর জোরেই তো দিদিকে ঠকিয়ে বেশ কিছু গুছিয়ে নিয়ে সরে পড়েছে। দেখো, তুমি যদি কিছু গোছাতে পারো। আমি ঠিক আছি, এখন তুমি মামলায় জিতলে তবেই বুঝবো। মামলায় জিত? সে তো হবেই। ছোট ঠাকুরপো ভাগ বসাতে পারবে না? এক কানা করিও না। তবে হ্যাঁ, বিদেশ থেকে সময় মতো সংসারে এসে না ঢুকতে রমেশ আমাদের একই পরিবারের লোক হিসেবে একটা ভাগ আদায় করত, সে বিষয়ে সন্দেহ নেই। তাই বুঝি চুচড়োর জাল গুটিয়ে তাড়াতাড়ি এখানে চলে এলে? এটা আর বুঝতে পারলে না? নইলে অতদিনের প্র্যাকটিসটা ছেড়ে তাড়াতাড়ি কি আর কলকাতায় চলে আসি? আর দিন কতক পরে এলে দাদা নিজেই হয়তো তাকে একটা ভাগ লিখে দিতেন। বিষয় সম্পত্তি যা করেছেন সে তো দাদা নিজে রোজগার করে, তার বিষয় থেকে তিনি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারেন। দেখলাম রমেশকে তিনি যেরকম ভালোবাসেন, তাতে এখানে এসে মাথা না গলালে আর উপায় ছিল না। সত্যি তোমার কি মাথা, এমন না হলে উকিল। তাই পয়লা নম্বর তাকে এখান থেকে তাড়ালাম, 2রা নম্বর দেশের বাড়ি থেকে তাড়ানোরও চেষ্টা চলছে। সেখানে থাকলেও একই পরিবারভুক্ত প্রমাণ করা তার পক্ষে অসুবিধের হবে না। খুড়তুতো ভাই, সে যে মুফাজ্জে দাদার বিষয় ভাগ বসাবে, এ আমি কিছুতেই হতে দেব না। অদূরে সিদ্ধেশ্বরীকে আসতে দেখে বলে, চুপ চুপ, দিদি আসছে। দিদির যা শরীর হয়েছে, কতদিনে যে সেরে উঠবেন তা জানি না বাবা। ডাক্তার তো অনেক দিন হলো, এবার একজন ভালো কবিরাজকে দেখালে হয় না? নয়নতারার কথার মাঝে সিদ্ধেশ্বরী এসে বলে, ডাক্তার বুদ্ধি দেখি আর কি হবে মেজো বউ, জ্বর জ্বালা তো এখন ভালো হয়ে গেছে। ওই জ্বরটাই না হয় ছেড়েছে, কিন্তু অন্য উপসর্গ তো লেগেই রয়েছে। সে উপসর্গ তো আর একদিনে যাওয়ার নয় মেজো বউ, ভুলতে কিছুদিন সময় লাগবে তো। ঠিক বলেছ মেজো ঠাকুরপো, এ আমার মনেরই উপসর্গ। কিছুতেই ওদের ভুলতে পারছি না। যে আঘাত আমাকে ওরা দিয়ে গেছে, যিনি মাথার ওপর দিন রাত্রি করছেন, তিনি তার বিচার করবেন।
তোমার মনে ওরা যে কষ্ট দিয়েছে বৌঠান, আমি যদি তার শোধ তুলতে না পারি তো আমার নামই নেই। রমেশ এত বড় নেমো খারাম যে আমাদের খেয়ে পড়ে মানুষ হয়ে শেষে কিনা আমাদেরই নামে মামলা করলো। কি কি বলো মেজো ঠাকুরপো? ছোট ঠাকুরপো তোমাদের নামে মামলা করেছে? হ্যাঁ, দেওয়ানি তো আছেই, উপরন্তু গোটা 2 ফৌজদারিও চলছে। হলো কি? দাদাকে ভালো মানুষ পেয়ে ও যা ইচ্ছে তাই আরম্ভ করেছে। তাই মামলা মোকদ্দমা চালানোর ভার আমি নিজের হাতে নিয়েছি। কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না মেজো ঠাকুরপো, সে এত বেমানি করতে সাহস করলে কি করে? এখনো তো চন্দ্র সূর্য উঠছে। সে তো উঠছেই। আর ছোট দেওরের জন্য তোমরা কি না করেছো? খাইয়ে পড়িয়ে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, হাজার হাজার টাকা ব্যবসা করতে দিয়েছো। আর ব্যবসা করার নাম করে তখন তো আর ব্যবসা করেনি, ওই টাকাগুলো জমিয়ে রেখেছিল, বুঝলে? এখন সেই টাকার জোরে মামলা লড়ছে। তা মামলা কেন? দেখলুম দেশের বিষয় আমাদের অবর্তমানে আমাদের মণি, হরি, বিপিন এরা 1 কাঠা জায়গা জমি তো পাবেই না, এমনকি দেশের বাড়িতে পর্যন্ত ঢুকতে পারবে না। দেশে যা কিছু আছে সে সমস্ত সেই তো দখল করে আছে। খাজনাপত্র আদায় করছে, খাচ্ছে, দাচ্ছে, একটা পয়সা দেওয়ার নাম করে না। বিষয়ে যা কিছু সে তো দাদাই করেছে, অথচ সে আজ দাদার চিঠির জবাব পর্যন্ত দেয় না। এমনই নেমো খারাপ। আমারও প্রতিজ্ঞা বৌঠান, আমি ওকে বাড়ি থেকে বের করে তবে ছাড়বো। তাহলে ওরাই বা ছেলে পুলে নিয়ে যাবে কোথায়? সে খবরে তো আমাদের দরকার নেই বৌঠান, না দরকার নেই আমাদের। তা তোমার দাদা কি বললেন? দাদা যদি তেমন হতেন তাহলে তো আর ভাবনার কিছু ছিল না বৌঠান। তাকে যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তার টাকায় তার খেয়ে পড়ে মানুষ হয়ে আজ তারই বিষয় নিয়ে গোলযোগ বাঁধিয়েছে, তিনি তখন মত দিলেন। দাদাকেও জড়িয়ে ফেলার চেষ্টায় ছিল, হাসাতে হয়েছে। ফৌজদারিতে রমেশ তো অনেক কষ্টে সেটা আমায়। আচ্ছা বলো, ছোট ঠাকুরপো না হয় দোষী, কিন্তু আমি কেবল ভাবি দিদি, ছোট বউ এতে মত দিল কি করে? আমরা সবাই না হয় দুষ্টু বজ্জাত হতে পারি, কিন্তু নেপথ্যে গিরিশের গলা শোনা গেল। হরিশ, হরিশ! গিরিশের গলা শুনে নয়নতারা ঘোমটা দেয় ও পাশের ঘরে চলে যায়। গিরিশও সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এসে বলে, দেখো হরিশ, কালকে আমাকে একবার দেশে যেতে হচ্ছে। দেশে যাবেন? হ্যাঁ, যেতেই হবে। বিনোদ ঠাকুরদা বারবার করে বলে গেছেন, হাজার হোক আমাদের জ্ঞাতি কুটুম্ব, তার মেয়ে নেই, জামাই নেই, ওই একটিমাত্র নাতনি, তার বিয়ে না গেলে বড্ড দুঃখ করবেন। কিন্তু জয়পুরের মক্কেলদের যে কাল আসবার কথা আছে দাদা। তা আসবে বলে আর কি করব? আপনার বোধহয় মনে নেই দাদা, কাল তাদের মামলার দিন। তার কি করব? তুমি না হয় কোনো রকমে চালিয়ে নিও। না 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 না, তা কি করে হয়? তারা যে অসন্তুষ্ট হবেন, তা আমি একা মানুষ, সকলকে তো আর সন্তুষ্ট করতে পারি না। উকিল হয়ে পর্যন্তই তো মিথ্যে কথা বলে আসছি, আজ না হয় কথা দিয়ে একটা কথাও রাখি। ঠিকই তো, কেবল কাজ করে বেড়ালেই তো আর হবে না, লৌকিকতা এগুলো তো রাখতে হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আজ তুমি কেমন আছো? তবু ভালো, জিজ্ঞেস করলে। বিলক্ষণ, জিজ্ঞেস করি নে। এই তো পরশুদিন মণিকে ডেকে বললুম, মণি তোর মাকে ঠিক মতো ওষুধপত্তি দিস তো? তা আজকালকার ছেলেগুলো হয়েছে এমনই যে বাপ মাকে পর্যন্ত মানে না। দেখো, বুড়ো বয়সে মিথ্যে কথাগুলো আর বলো না। 15 দিন হয়ে গেল মণি তার পিসির ওখানে এলাহাবাদে গেছে, আর তুমি তাকে পরশুদিন জিজ্ঞেস করলে কি করে শুনি? তা যাক, কিন্তু ছোট ঠাকুরপোর সঙ্গে যে মামলা হচ্ছে, কই এ কথা তুমি তো আমাকে এতদিন বলনি। আরে মামলা তো হবেই, সে তো একটা চোর একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, বিষয় আশয় সব নষ্ট করে ফেলেছে। সেটাকে দূর করে না দিলে তো আর চলছে না, সমস্ত ছাড়খাড় করে দিলে। আচ্ছা, তা যেন দিলে, কিন্তু মামলা মোকদ্দমা তো আর শুধু শুধু হয় না, টাকা খরচ করা চাই তো। ছোট ঠাকুরপো টাকা পাচ্ছে কোত্থেকে? কেন, মেজবউ তো তোমায় একটু আগে বললেন বৌঠান, পাটের দালালির নাম করে দাদার কাছ থেকে যে 1000 টাকা নিয়েছিল সেটা তো তার কাছে আছে। তাছাড়া ছোট বৌমার হাতেই তো এতদিন সংসারের টাকা করি সমস্তই ছিল, এবার বুঝেই দেখো না কোথা থেকে টাকা পাচ্ছে। আমার সর্বস্ব নিয়ে গেছে, কিছু কি রেখে গেছে? সেটা তো একটা বেহেড লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। কিছুদিন আগে কোর্টে এসে কি বললে জানো? বাড়ি ঘরদোর সব মেরামত করতে হবে, 500 টাকা চাই। বলেন কি?
সাহস তো কম নয়। আরে সাহস বলে সাহস, একেবারে লম্বা পদ্ম। এখানটা সারাতে হবে, ওখানটা গাঁথতে হবে, এটা না বদলালে নয়, ওটা না করলেই চলে না। আরে শুধু কি তাই, তার উপর বলে কিনা সংসারের অনটন, শীতের কাপড় চোপড় কিনতে হবে, আলু ধান কিনে রাখতে হবে, এমনই হাজার খরচ দেখিয়ে। নির্লজ্জ। তারপরে নির্লজ্জ বলে নির্লজ্জ, লজ্জা শরম একেবারে নেই। ফর্দটা দেখিয়ে ঠিক 800 টাকা নিয়ে তবে ছাড়। নিয়ে গেল, আপনি তাকে আবার টাকা দিলেন? না দিয়ে আর উপায় কি? তাহলে আর মামলা মোকদ্দমা করে লাভ কি দাদা? না না, কিচ্ছু লাভ নেই। নিজের সংসার যে চালিয়ে নেবে হতভাগা সেটুকু ক্ষমতাও নেই, এমনই অপদার্থ হয়ে গেছে। শুনলাম বৈঠকখানায় দিব্যি আড্ডা বসিয়ে দিনরাত তাস পাশা চলছে আর খাচ্ছেন, ব্যাস। এই মানুষ যেমন শিব স্থাপনা করে, আমাদেরও হয়েছে তাই, বুঝলে না হরিশ? আমাদেরও হয়েছে তাই। আচ্ছা, আমি একাই দেখছি। এই বলে হরিশ বেরিয়ে গেল। সিদ্ধেশ্বরী ধীরে ধীরে স্বামীর কাছে বলল, কাল যখন দেশে যাচ্ছ তখন ছেলে দুটোকে। আচ্ছা আচ্ছা, সে হবে এখন। এর কিছুকাল পরে রমেশদের পৈতৃক বাড়ির একটা ঘরে জলচৌকির ওপর গোপালের মূর্তি। তারই সামনে বসে শৈলজাকে ধ্যানস্থ দেখা গেল। শৈলজা এখন সম্পূর্ণ গ্রাম্য বধূ। শৈলজা ঠাকুরকে প্রণাম করে ধীরে ধীরে মাথা তুলে বলে, ঠাকুর, আর আমার কিচ্ছু নেই, শেষ সম্বল এই একজোড়া বালা। ইনি এবার যেমন করেই হোক আমায় নিষ্কৃতি দাও। রমেশ মোকদ্দমার কাগজ নিয়ে ধীরে ধীরে পেছনে এসে দাঁড়ালো। শৈলজা তাকে দেখতে পায় না। ঠাকুরের উদ্দেশ্যে বলতে থাকে, আমার ছেলেরা রোগে ভুগছে, পয়সার অভাবে পথ্যি পাচ্ছে না, চিকিৎসা হচ্ছে না। আমার স্বামী দুশ্চিন্তায় কঙ্কাল সার হয়ে গেছেন। এবার আমাকে নিষ্কৃতি দাও ঠাকুর, নিষ্কৃতি দাও। শৈল। শৈলজা তাড়াতাড়ি চোখের জল মুছে বালা জোড়াটি হাতে নিয়ে উঠল। তুমি কি সদরে যাবার জন্য প্রস্তুত হয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু মামলা লড়ার জন্য আজ আর সদরে যাব কিনা ভাবছি। একতরফা হয়ে যায় যাক, মামলা মোকদ্দমায় আর কাজ নেই শৈল। সে কি, তুমি মিথ্যের বিরুদ্ধে লড়ছো? তুমি যদি মিথ্যেকে মেনে নাও তাহলে বুঝবো সত্যের জন্য লড়াই করার মতন তোমার শক্তি নেই বলেই মিথ্যেকে তুমি মেনে নিচ্ছ। তা নয় শৈল, এতদিন মেজদার মিথ্যে মামলার বিরুদ্ধে আমি লড়াই করে এসেছি। ছেলের অসুখ, তোমার গয়না, সংসারে অনটন কোনো দিকেই আমি ভ্রুক্ষেপ করিনি। কিন্তু আজ তোমার নিষ্কৃতি পাওয়ার প্রার্থনা আমার মনকে দমিয়ে দিয়েছে। কাজ নেই শৈল, আমরা বাড়ি ঘর ছেড়ে গাছতলায় থাকবো, মোট বন্ধে খাবো, তবু জেদ করে আর মামলা লড়ব না। এই শেষ সম্বল দিয়ে শেষ চেষ্টা তোমাকে করতেই হবে। যাত্রা করে যখন বেরিয়েছো, পিছলে চলে না। এটা নাও। এক প্রকার জোর করেই বালাদুগাছি রমেশের হাতে দিল। ইতিমধ্যে হরলাল ব্যস্ত সমস্তভাবে গিরিশকে সঙ্গে নিয়ে এলো। আসুন আসুন বড়বাবু, ছোটবাবু এই ঘরে। গিরিশকে দেখে শৈলজা ঘোমটা টেনে দিল। রমেশ সলজ্জে গিরিশের মুখের দিকে একবার তাকালো ও পরে প্রণাম করল। গিরিশ রমেশের হাতে কোর্টের কাগজ দেখে বলে, কাগজপত্র নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? জেলায়। ও, মামলার দিন আছে বুঝি? কি কথা করছিস না যে? জবাব দে হতভাগা লক্ষ্মী ছাড়া। তুমি আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই সঙ্গে মামলা লড়বে? তোমাকে এক সিকি পয়সার বিষয়ও আমি দেব না। দূর হ, দূর হ আমার বাড়ি থেকে এক্ষুনি, দূর হ। 1 মিনিটও দেরি নয়, এক কাপড়ে বেরিয়ে যা, যা। শৈলজা দূর থেকে গলায় আঁচল দিয়ে প্রণাম করল। তাকে দেখে গিরিশ বলে, এসো 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 মা, এসো। এ কি, হাতে কেবল 2 গাছা শাঁখা দেখছি, গয়নাগুলো গেল কোথায়? হতভাগা, বৌমাকে তুমি শাঁখা সার করিয়েছ? বল বল, বৌমার গহনা নিয়ে কি করেছিস? কোথায় রেখেছিস গহনা? রমেশ কোনো জবাব দিল না। তার হাতের বালা দুগাছি দেখে গিরিশ বলে, বৌমার গহনা তোর হাতে কেন? ও, বুঝেছি, এই সব নিয়ে বুঝি মামলা লড়তে যাচ্ছ? ভাগ্যিস বিয়ের ব্যাপারে দেশে এসেছিলাম, তা না হলে তো আমার মা লক্ষ্মীকে একেবারে পথে বসাতেই শতভাগা। শুয়োর,
সর্বস্ব বেচে উড়িয়ে দিয়েছে। আমি তোমাকে জেলে দিয়ে তবে ছাড়বো, জেনে রেখো। ইতিমধ্যে কানাই ও পটল এসে গিরিশকে জড়িয়ে ধরল। আদর করে পটলকে কোলে তুলে নিয়ে গিরিশ বলে, ওরে আমার পটল মানিক রে, আয় বাবা আয় আয়। একবার পটল একবার কানাইয়ের দিকে তাকিয়ে বলে, হায় হায় হায়, ছেলেপুলেগুলো না খেতে পেয়ে একেবারে কঙ্কালসার হয়ে গেছে। ছেলেপুলেগুলোকে মেরে ফেলে তুমি মামলা চালাচ্ছ? কবে তোর মামলার দিন আছে বল? কি হলো বল, চুপ করে রইলি যে? কাল। কাল? তবে আজ যাচ্ছিলি কোথায়? বুঝেছি, তদবির করার জন্যে। হ্যাঁ, এখনো সময় আছে। তোর মামলার রায় আমি এক্ষুনি এখানে দিয়ে যাব। হরলাল, এক্ষুনি একবার বিনোদ ঠাকুরদাকে ডাক। তার সামনে আমি সমস্ত বিষয় বৌমার নামে দানপত্তর করে দিয়ে তবে যাব। আমি এক্ষুনি যাচ্ছি বড় বাবু, এক্ষুনি যাচ্ছি বলে ব্যস্তভাবে বেরিয়ে যায়। বৌমা, তুমি সব গোছগাছ করে নাও মা। বিনোদ ঠাকুরদাকে ডাকতে পাঠিয়েছি। আজ রাত্রে লেখাপড়াটা সেরে কাল সকালে দলিল রেজিস্ট্রি করে দিয়েই তোমাদের সকলকে আমি নিয়ে যাব। হতভাগা যেতে চায় যাক, না হয় ওর যা ইচ্ছে তাই করুক। মোট কথা, তোমাদের আর এখানে আমি এইভাবে ফেলে রাখতে পারবো না। নাও মা নাও, সব গোছগাছ করে রাখো। পটল গিরিশের চিবুকে হাত দিয়ে বলে, আমিও যাবো জেঠু। নিশ্চয়ই যাবে, যাবেই তো। তোমরা সবাই যাবে, নইলে তোমার জেঠিমার শূন্য বিছানা পূর্ণ হবে কি করে? নাও মা নাও, তৈরি হয়ে নাও। একদিন যেমন তোমায় সোনা দিয়ে আশীর্বাদ করে ঘরে তুলে নিয়ে গিয়েছিলাম, তেমনি আজ আবার ভূমি দান করে আশীর্বাদ করে তোমায় নিয়ে যাচ্ছি। এই যে আমার লক্ষ্মী লাভ মা, লক্ষ্মী লাভ। গিরিশের কলকাতার বাড়ি। ড্রয়িং রুমে হরিশ উকিলের সাজসজ্জায় তাপভাবে বসে আছে। নয়নতারা তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। পুরুষ মানুষ এত মুষড়ে পড়লে কি আর চলে? আমার মাথা এখনো ঘুরছে। এ অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি বলছি, এরকম করে মন মরা হয়ে থেকো না, আপিল করো, দেখবে আপিলে আমরা ঠিক জিতবো। মোকদ্দমায় হাত জিত তো আছেই। কথার মাঝখানে সিদ্ধেশ্বরী আসে। তাকে দেখে নয়নতারা বলে, দিদি, দিদি শুনেছো, আমাদের সর্বনাশ হয়েছে। কি হলো? মোকদ্দমায় আমাদের হার হয়েছে গো। হার হলো? এরপরে আমরা সমাজে মুখ দেখাবো কি করে? তোমার দেওর তো মস্ত কুড়ে। আরে লোয়ার কোর্টে তো হার হয়। কতবার বলেছি হাইকোর্টে আপিল করো। আমরা বিলেত পর্যন্ত যাব, তার জন্য মন মরা হয়ে থাকলে চলবে কেন? আমি বলছি মেজো ঠাকুরপো, তোমাদের হার হবে না। যত টাকা লাগে আমি দেব। তুমি হাইকোর্ট করো, তুমি জিতবে, আমি আশীর্বাদ করছি। কিন্তু সে উপায় আর নেই বৌঠান, সব শেষ হয়ে গেছে। হাইকোর্টই বলো আর বিলেতি বলো, কোথাও আর কোনো রাস্তা নেই। বিষয় সমস্তই তো দাদার নামে খরিদ ছিল। বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে তিনি সর্বস্ব ছোট বৌমার নামে দানপত্তর করে দিয়ে চলে এসেছেন। দেশের দিকে মুখ ফেরাবারও আমাদের আর উপায় রইল না। গিরিশ এসে বলে, এই যে হরিশ, রমেশের ব্যাপার শুনেছ? ব্যাপার? ব্যাপার আর কি শুনবে শুনি? তুমি যা সর্বনাশ করেছো, আর তার। হ্যাঁ, সর্বনাশ আবার কি করেছি? করনি? দেশের বিষয় আশায় কেন তুমি ওদের নামে দানপত্তর করে দিয়ে এলে? কেন দিয়ে এলাম দেখতে চাও? দেখবে তবে। ছোট বৌমা, একবার এদিকে এসো তো মা, এসো এদিকে। শৈলজা ধীরে ধীরে ঘরে আসে। সিদ্ধেশ্বরী ওকে দেখে বলে, কি শৈল? হ্যাঁ, শুধু মানুষটাকে দেখো, ভালো করে দেখো। হতভাগা কি খারাপ অবস্থা করেছে। বৌমার গহনাগুলো সব খেয়েছে। আর একটু হলেই বাড়ির ইট কাঠগুলো পর্যন্ত বেচে খেত। আর ছেলেগুলোর কি অবস্থা হয়েছে তাই তুমি দেখো। ওরে পটল, ওরে কানাই, একবার এদিকে আয় তো বাবা। কানাই ও পটল জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ঘরে এলো। তাদের অবস্থা দেখে সিদ্ধেশ্বরী ব্যাকুল ভাবে কোলের কাছে টেনে নিয়ে বলল, কে কে এদের এই অবস্থা করলে? কে আবার? সেই হতভাগাটা। তাই সব দিক বিবেচনা করেই তো ভরাডুবি চাটুজ্জে বংশকে মামলার দায় থেকে নিষ্কৃতি দিয়ে এলাম বড় বউ। ওগো ওগো, তুমি বেশ করেছো, বেশ করেছো। ওগো ওগো, তুমি যে সবাইয়ের চাইতে কত বড়,
তা আজ যেমন বুঝলাম তেমন আর কোনো দিন বুঝতে পারিনি। দেখলে তো বড় বউ আমার সব দিকে নজর থাকে কিনা। কালকের ছোড়া রমেশ, সে কিনা আমার চোখে ধুলো দিয়ে আমার এত কষ্টের বিষয় নষ্ট করে দেবে। তাই আমি এমন কায়দায় বেঁধে দিয়ে এলাম বড় বউ যে সেখানে আর বাছাধনের চালাকিটি চলবে না বড় বউ, আর চালাকিটি চলবে না। এই বলে নিজেই এমন এক বিরাট ব্যাপার মনে করে হো হো করে হাসতে লাগলেন। হাসিতে ঘরদোর মুখর হয়ে উঠল। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষ্কৃতি। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন শান্তনু দত্ত, কুশল ভট্টাচার্য, দেবশ্রী দাস চৌধুরী, নবদূত বসু, কৌশানী বসু, রক্তিমা দাস, অর্ণব কান্তি রায়, মনীষ ঘোষ, পিঙ্কি ব্যানার্জি, অর্পিতা দাস এবং তৃষা দত্ত। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।